নমস্কার, আমি সংহতি মজুমদার, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের সহশিক্ষিকা। নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। আজ তোমাদের সামনে আবার হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমরা ভূগোল বিষয়ের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর আমাদের দ্বিতীয় যে মডেল পেপার সেট জিওগ্রাফির, সেটি আমরা আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা সেট অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় সেটটি আলোচনা করব। তোমাদেরকে একটু এখানে বলে রাখি যে মডেল কোয়েশ্চেন প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু মডেল কোয়েশ্চেন বার করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে, এবং বিদ্যাসাগর ভবনে এটা পাওয়া যাচ্ছে। শুধু বিদ্যাসাগর ভবন না, এছাড়াও যে রিজিওনাল অফিসগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটি 4টি রিজিওনাল যে অফিস আছে সেখান থেকেও কিন্তু তোমরা এইরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই পেতে পারো। এবং এই বইয়ের মধ্যে কি আছে, কি পেতে পারো সেটাও তোমাদের জানা উচিত। সেটা প্রথমে মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, মানে কোন কোয়েশ্চেন কত রকম নম্বরে থাকবে বা কোন চ্যাপ্টার থেকে কত রকমের প্রশ্ন আসবে সেই রকম একটা ধারণা দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজও দেওয়া আছে, মডেল কোয়েশ্চেনও দেওয়া আছে তোমাদের সুবিধের জন্য। এবং এটা কিন্তু যেহেতু তোমরা প্রথমবার এবারে দিচ্ছ সেমিস্টার 4 হিসেবে, সেজন্য প্রশ্নের যে ধরন কিরকম হতে পারে সেই জন্যই এই বইগুলোকে বার করা হয়েছে। এবং আমাদের এখানে পৌঁছানোরও কিন্তু উদ্দেশ্য সেটাই, যে যেহেতু এবারে প্রথমবার তোমরা হয়তো অনেক সময় বুঝতে পারছো না যে কোনটার জন্য কতটা লেখা উচিত, সেইগুলো আমাদের পরিষ্কার করাটাই কিন্তু আজকের কাজ। এমনটা নয় যে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটাই হচ্ছে তোমাদের সাজেশন, এটা কিন্তু ধরনটা উল্লেখ করব যে কোন ধরনটা কিভাবে তোমরা লিখবে। একদমই তাই, কোনো সাজেশন দেওয়ার ব্যাপার নয় এখানে, এটা তোমাদেরকে ওয়াকিবহাল করা কোশ্চেনের ধাঁচ সম্পর্কে, কতটা কি লিখতে হবে সেই সম্পর্কে। আচ্ছা, প্রথমে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা সিলেবাসকে একটা গ্লান্স আমি দেখে নিচ্ছি। আমাদের জিওগ্রাফি সিলেবাসের 3টে সাবটপিক রয়েছে। একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া। বোঝার সুবিধার জন্য আমি প্রথমটিকে এফপিজি, দ্বিতীয়টিকে এফএইচজি এবং তৃতীয়টিকে ক্যাপিটালে জিআই লিখেছি। তাহলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 6টা ইউনিট রয়েছে। জিওটেকটনিক, জিওমরফিক প্রসেস, ইউনিট 3 সাইকেল অফ ইরোশন, ইউনিট 4 অ্যাটমসফিয়ার, ইউনিট 5 হাইড্রোস্ফিয়ার, ইউনিট 6 হচ্ছে গিয়ে বায়োস্ফিয়ার। আর ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফিতে অর্থাৎ এফএইচজি তে রয়েছে আমার দুটো ইউনিট, একটা ইউনিট 1 পপুলেশন জিওগ্রাফি, ইউনিট 2 হিউম্যান ডেভেলপমেন্ট। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ জিআই তে রয়েছে হচ্ছে কি 3টে ইউনিট। ইউনিট 1 হলো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ইউনিট 2 হচ্ছে কি হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, আর ইউনিট 3 হচ্ছে কি জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস এন্ড প্রবলেমস। হ্যাঁ, তো তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারটা আছে। সেকেন্ড কাজ কি হচ্ছে, আমাদের এবার দেখে নেওয়া যে কোন চ্যাপ্টার থেকে কিরকম কত নম্বরের প্রশ্ন আসবে। এটাও যেহেতু তোমাদের যখন ফার্স্ট কোশ্চেনটা মডেল কোশ্চেনটা আলোচনা করেছিলে তখন একবার দেখিয়েছো, আবার কিন্তু তোমাদের জন্য এটা রেখেছি। তাহলে আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যে ফার্স্ট পোর্শন, সেই ক্ষেত্রে কি আছে না 2 নম্বরে দুটো কোয়েশ্চেন। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 2x2 মানে কি না, 4টে প্রশ্ন থাকলে তার জন্য তোমাদেরকে দুটো লিখতে হবে। মানে দুটো প্রশ্ন লিখতে হলে 4টে করে অপশন দেওয়া থাকবে, 4টের মধ্যে যে কোনো দুটো তোমাদের লিখতে হবে। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তাহলে কি তোমাদের করতে হবে কটা, 2 নম্বরের জন্য দুটো করতে হবে, 3 নম্বরের জন্য দুটো করতে হবে, আর 5 নম্বরের জন্য একটা করতে হবে। তাহলে টোটাল ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তোমাদের 15 নম্বরে করতে হবে। আর যেটা উল্লেখ্য বিষয় সেটা তোমরা জানো, তাও বলছি যে শুধুমাত্র ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেখানে স্যার দেখালেন 6টা চ্যাপ্টার, ওইখান থেকে কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। এবং একটা প্রশ্ন মানেই সেখানে কটা থাকবে, তাহলে দুটো অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা তোমরা করবে। এরপরে আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, সেখানে কিন্তু দুটোই চ্যাপ্টার, এবং ওটা তোমাদের একটা বেশ সুবিধের জায়গা। দুটো চ্যাপ্টারের মধ্যে 4টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো লিখতে হবে 2 নম্বরের ক্ষেত্রে। একই রকম 3 নম্বরের ক্ষেত্রেও 4টে প্রশ্ন থাকবে, যে কোনো দুটো লিখতে হবে। মানে টোটাল আমরা পাচ্ছি 10 নম্বর ওখান থেকে, খুব সহজে। এবং সহজ দুটো চ্যাপ্টার আছে, তাতে তোমাদের পড়তেও খুব একটা অসুবিধা হবে না। থার্ড যেটা আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু তোমার টোটাল 10 নম্বর করতে হবে। এর জন্য 3টে চ্যাপ্টার বরাদ্দ করা আছে, 2 নম্বরের জন্য দুটো লিখতে হবে, 3 নম্বরের জন্য দুটো লিখতে হবে। তার জন্য তোমাকে এখানে তোমরা পাচ্ছ 3 নম্বরে যেহেতু দুটো লিখতে হবে, এখানে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, 2 নম্বরের ক্ষেত্রেও 4টে দেওয়া থাকবে, দুটো লিখতে হবে।
তাহলে মোদ্দা কথা কোথায় আমরা পৌঁছলাম, যে টোটাল 2 নম্বরে কতগুলো লিখব। 2 নম্বরে দেখো সেটাও সুন্দর করে এখানে হিসেব তোমাদের জন্য করা আছে। তোমার টোটাল এখানে 12 নম্বর লিখছো, তার মানে টোটাল আমরা লিখছি 6টা প্রশ্ন। 3 নম্বরের ক্ষেত্রে 18 নম্বর আমাদের লিখতে হচ্ছে, মানে আমাদের লিখতে হচ্ছে 6টা প্রশ্ন, 3টি ইউনিট থেকে 2টো। আর 5 নম্বরের মাত্র একটা প্রশ্ন আমাদের করতে হবে। সেই মিলিয়ে আমরা জানি আমরা সমগ্রভাবে 35 নম্বরের জন্য পরীক্ষাতে বসছি। একদমই তাই, ম্যাম অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের ক্ষেত্রে। এবার আমরা তোমাদের সামনে আমাদের মডেল পেপারের যে সেকেন্ড সেট, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। 3টি সেকশন আছে। একটা সেকশন এ, যেটি কিনা 2 নম্বরের প্রশ্নের জন্য, তারপরেরটি সেকশন বি 3 নম্বরের প্রশ্নের জন্য, এবং সেকশন সি হচ্ছে গিয়ে 5 নম্বরের প্রশ্নের জন্য। এই প্রত্যেকটি প্রশ্ন আমরা তোমাদের সামনে প্রথমে জাস্ট তুলে ধরছি, পরে এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কতটা কি লিখতে হবে না লিখতে হবে সেই সম্পর্কে। সেকশন এ, নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অ্যান্সার এনি 2 অফ দি ফলোইং 4 কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার এ, পাত সঞ্চালনের প্রধান 2টি কারণ লেখো। রাইট টু মেন কজেস অফ প্লেট মুভমেন্ট, যেটি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 1 থেকে এসেছে। বিএস ও বিডব্লিউ জলবায়ু কি? হোয়াট আর বিএস অ্যান্ড বিডব্লিউ ক্লাইমেটস, যেটি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 4 থেকে এসেছে। আগুলহাস ও ল্যাব্রাডর স্রোত দুটির প্রকৃতি এবং অবস্থান উল্লেখ করো। মেনশন দ্য নেচার অ্যান্ড লোকেশন অফ দি আগুলহাস কারেন্ট অ্যান্ড দি ল্যাব্রাডর কারেন্ট, সেই একই সাবটপিকের ইউনিট 5 থেকে এসছে। আর জিনগত বৈচিত্র্য কাকে বলে, হোয়াট ইজ মেন্ট বাই জেনেটিক ডাইভার্সিটি, সেটিও একই সাবটপিকের ইউনিট 6 থেকে এসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 1 সেকশন এ এর যে 4টি প্রশ্ন, সেটি কিন্তু ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির যেই 6টি ইউনিট রয়েছে সেইখান থেকে কম্বিনেশনের মাধ্যমে আসছে। কোনটা কোন ইউনিট থেকে আসবে সেটা কিন্তু বলা যাবে না, বা বলা কখনোই যাওয়া হয় না এই ক্ষেত্রে। ওই 6টা ইউনিট থেকে কিন্তু যে কোনো 4টে প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 এ রয়েছে। এবার সেকশন এ এর কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ এই যে সেকশন এ এর কোশ্চেন নাম্বার 2, এটি এসছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির পোর্শন থেকে। তার 2টো ইউনিট রয়েছে, সেইখান থেকে কম্বিনেশনের মাধ্যমে 4টি প্রশ্ন রয়েছে। তোমাদের করতে হবে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের পছন্দ মতো। 2A কি বলছে? উন্নত দেশের মানব দারিদ্র্য সূচক নির্ণয়ে কোন 4টি উপাদানকে বেছে নেওয়া হয়েছে? Which 4 indicators are selected to measure the human poverty index of developed country? ইউনিট 2 থেকে। তারপর কোশ্চেন নাম্বার বি, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের 2য় পর্যায়ে জনবিস্ফোরণের সম্ভাবনা দেখা যায় কেন? Why does the possibility of population explosion appear in the second stage of the theory of demographic transition? ইউনিট 1 থেকে। তারপরে সি, জনসংখ্যা নীতি বলতে কি বোঝো? হোয়াট ইজ মেন্ট বাই পপুলেশন পলিসি, ইউনিট 1 থেকে এসছে। দেন ডি, মানব উন্নয়নে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বাধীনতা কি? অ্যাকর্ডিং টু অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, হোয়াট ইজ মেন্ট বাই দি ফ্রিডম, যেটি ইউনিট 2 থেকে এসছে। এরপরে সেকশন এর 3 দাগের প্রশ্ন, যেটি কিনা আসছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। প্রথম প্রশ্নটি 3A তে রয়েছে, ধোঁয়াশা কি? হোয়াট ইজ স্মগ, ইউনিট 3 থেকে। বি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়? হোয়াট ইজ মেন্ট বাই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইউনিট 1 থেকে এসছে প্রশ্নটি। 3C, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও, ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটি কিনা ওই সাবটপিকের ইউনিট 2 থেকে এসছে। তারপরে লাস্ট প্রশ্ন 3 দাগে ডি, নালী ক্ষয় বলতে কি বোঝো? হোয়াট ডু মেন বাই গালি ইরোশন, যেটি কিনা ইউনিট 3 থেকে এসছে। তার মানে 3 নম্বরটি হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার থেকে আসা প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ। এবার সেকশন বি, ম্যাডাম তোমাদের সামনে বলুন। হ্যাঁ, স্যার খুব সুন্দরভাবে বললেন যে সেকশন এ থেকে তোমাদের কোথা থেকে কিভাবে করতে হচ্ছে, একই রকম ভাবে কিন্তু সেকশন বি তেও আমরা এগিয়ে যাব।
এখানেও তাহলে সেকশন বি মানে স্যার বলেছেন শুধুমাত্র 3 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে তোমাদেরকে, সেই তিনটে তোমাদের সাব টপিক আর 3টে প্রশ্নও করতে হবে। তার মানে দেওয়া আছে 6টা প্রশ্ন। তাহলে ফার্স্টের যেটা আছে একদম 4 এ নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোইং 4 কোয়েশ্চেন্স। কি আছে? বারখান ও শিভ বালিয়াড়ির প্রধান 3টি পার্থক্য লেখো। রাইট এনি 3 মেইন ডিফারেন্সেস বিটুইন বারখান ডিউন্স অ্যান্ড শিভ ডিউন্স। এটা তোমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেটা আছে একদম প্রথমের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখানে ইউনিট 2 যেটা সেকেন্ড ইউনিট থেকে ওটা কিন্তু হয়েছে। তারপরে প্রশ্নটা বিতে আছে মহাসাগরীয় শৈলশিরা থেকে প্রাপ্ত সমুদ্রবক্ষ বিস্তারের যে কোনো 3টি প্রমাণ সম্পর্কে লেখো। Write any 3 evidences of sea floor spreading obtained from mid-oceanic ridge. এটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 1 থেকে হয়েছে প্রশ্নটা। সিতে দেওয়া আছে স্থিতিশীল পুনর্জীবন লাভের প্রধান 3টি কারণ সম্পর্কে লেখো। রাইট দ্য 3 মেইন কজেস অফ স্ট্যাটিক রিজুভিনেশন, যেটা কিনা ইউনিট 3 থেকে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে মিলানকোভিচ চক্রটি লেখো। রাইট এ নোট অন দ্য মিলানকোভিচ সাইকেল ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ অফ দ্য আর্থ। এটা ইউনিট 4 থেকে। মানে দেখো এখানেও কিন্তু তোমাদের যে ওই 6টা টোটাল ইউনিট আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেওয়া থাকবে 2 আর 3 এর জন্য। মানে কোনটা থেকে 2 আসবে কোনটা থেকে 3 আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারছি না। তবে তোমরা প্রশ্নগুলো পড়লে, চ্যাপ্টার গুলো পড়লে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কাউন্সিল থেকে যে সকল ভিডিওগুলো দেওয়া রয়েছে টিউটোরিয়াল ভিডিওগুলো, সেগুলো যদি তোমরা পড়ো তোমরা কিন্তু মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া করতে পারবে যে কোনটা 2 এর, কোনটা 3 এর বা কোনটা 5 এর আসতে চলেছে। ঠিক আছে? আচ্ছা এবারে কি আছে 5 এর মানে আমাদের তাহলে কোন পোর্শন থেকে আসবে? এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির যে চ্যাপ্টার গুলো আছে সেখানে। এখানে দুটো মাত্র চ্যাপ্টার, আমাদের খুব মজার জায়গা ওটা। দুটো চ্যাপ্টার পড়লে এখানে খুব সহজে আমরা কিন্তু 10 নম্বর নিয়ে নিতে পারবো, তুলে ফেলতে পারবো। তো ফার্স্টের কোয়েশ্চেন হচ্ছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 3টি বৈশিষ্ট্য লেখো। রাইট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, যেটা ইউনিট 2 থেকে রয়েছে। মানব উন্নয়ন সূচকের 3টি গুরুত্ব লেখো। রাইট 3 সিগনিফিকেন্সেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা কিনা ইউনিট 2 থেকে রয়েছে। উন্নয়নশীল দেশে জনাকীর্ণতার প্রভাব সম্পর্কে তোমার মতামত প্রকাশ করো। এক্সপ্রেস ইউর ওপিনিয়ন অন দ্য এফেক্টস অফ ওভারপপুলেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, এটা ইউনিট 1 থেকে রয়েছে। এখানে ইউনিট 1 আর 2, তাই জন্য দেখো দুটো এসেছে 2 থেকে, দুটো এসেছে 1 থেকে। এরকমই কিন্তু স্যার আসার কথা, তাই না? যেহেতু 4টের মধ্যে দুটো করতে হবে, দুটোই চ্যাপ্টার, দুটো ইউনিট 1 থেকে, দুটো ইউনিট 2 থেকে আসবে। এর পরেরটা আছে ডি এরটা, থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের 3টি ত্রুটি লেখো। রাইট 3 লিমিটেশনস অফ থমাস রবার্ট ম্যালথাস থিওরি অফ পপুলেশন গ্রোথ, যেটা ইউনিট 1 থেকে। এবার তাহলে তোমাদের 6 মানে যেখানে ভারতের সম্পর্কে আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানে 3টে আমাদের ইউনিট, আর 3টে ইউনিট থেকে কিন্তু এখানে প্রশ্ন আসবে 4টে, যার মধ্যে লিখতে হবে আমাদের 2টো 3 নম্বরের প্রশ্ন। ভারতবর্ষে সমুদ্রভিত্তিক বাণিজ্যিক মৎস্য আহরণের উন্নতির কারণগুলি সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট দ্য রিজনস ফর দ্য ডেভেলপমেন্ট অফ সি বেসড কমার্শিয়াল মেরিন ফিশিং ইন ইন্ডিয়া, এটা ইউনিট 1 থেকে আছে। বিতে দেওয়া হয়েছে ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার, এটা ইউনিট 2 থেকে। সিতে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য ইম্প্যাক্টস অফ আর্সেনিক পলিউশন ইন দ্য সাউদার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ইউনিট 3 থেকে আছে। সুন্দরবন অঞ্চলের মানুষ ও বন্যপ্রাণী সংঘাত রোধের প্রতিকারী ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে লেখো, যেটা ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট মেজার্স টু মিটিগেশন হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ইন দ্য সুন্দরবন, এটা হচ্ছে ইউনিট 3 থেকে আছে। তোমাদের এখানে 3টে ইউনিট, 3টে একদম। এরপরে আমাদের রইল হচ্ছে গিয়ে পরে আর একটা সেকশন, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখে নিচ্ছি সেকশন সি।
তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে সেকশন সিটা হচ্ছে গিয়ে যেই সেকশনের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে গিয়ে 5। তোমাদের একটি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, যেটি করতে হবে কিনা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, কারণ অন্য দুটি সাবটপিক থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না। ম্যাডাম তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলেন সেই বিষয়টা। তার মানে যেহেতু একটা করতে হবে, থাকবে হচ্ছে কি দুটো প্রশ্ন 2x ফর্মুলা অনুযায়ী, এবং এই দুটো প্রশ্ন তোমাদের সামনে এখন আমরা তুলে ধরেছি এই সেট নাম্বার 2 তে। 7A তে রয়েছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য ফর্মেশন অফ any three landforms formed due to rejuvenation of river with suitable diagrams, যেটি কিনা রয়েছে ইউনিট 3 থেকে। বি হলো গিয়ে জীব বৈচিত্র্য বিনাশের 5টি প্রাকৃতিক কারণ আলোচনা করো। ডিসকাস 5 ন্যাচারাল কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি, যেটি ইউনিট 6 থেকে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে এটা হলো গিয়ে আজকের আমাদের মডেল কোশ্চেনটি, এবং এই মডেল কোশ্চেন সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোন প্রশ্নের ক্ষেত্রে কতটা কি লিখতে হবে না লিখতে হবে সেই সম্পর্কে তোমাদের আমাদের সাধ্যমতো গাইড করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আমাদের মডেল পেপারের কোশ্চেনের অ্যান্সার ডিসকাশন পর্বটি। সেকশন এ শুরু হচ্ছে। যেভাবে আমরা বলেছি সেকশন এ মানে 2 নম্বরের প্রশ্ন। তো আমরা প্রথমেই কিন্তু বলেছি যে এইগুলো তোমাদের একটা গাইডলাইন, কোন প্রশ্নে কতটা লিখতে হবে সেটা এবার আমরা একটু ডিসকাস করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা জিনিস তোমাদের বলি যে যখন আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা মডেল কোয়েশ্চেনটা আলোচনা করেছিলাম, তখন অনেকের মধ্যে থেকে একটা চাহিদা ছিল যে একটু যদি ইংলিশ বা হিন্দি মানে অন্য ল্যাঙ্গুয়েজেও হয়, কিন্তু একই সাথে এতটা করলে অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই জন্য যেটা করা হয়েছে, আমরা ডিসকাশন তো করছি বাংলাতে, সাথে কিন্তু তোমাদের ইংরেজিতে পুরো লিখে দেওয়া রয়েছে। তার ফলে যাদের মনে হবে তারা কিন্তু আমাদের ডিসকাশনটাও শুনতে পারছো, সাথে তোমাদের ইংরেজিতে যেটা লেখা আছে সেটা যদি নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা খুবই ফলপ্রসূ হবে। তো এবার তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, পাথ সঞ্চালনের প্রধান দুটি কারণ লেখো। রাইট দ্য 2 মেন কজেস অফ প্লেট মুভমেন্ট। তাহলে আমরা যখন 2 নম্বরের জন্য লিখবো, কি কি ধরনের প্রশ্ন 2 নম্বরে আসে? সাধারণত 2 নম্বরে আসতে পারে কোনো টিকা, 2 নম্বরে আসতে পারে সংজ্ঞা, 2 নম্বরে আসতে পারে পার্থক্য সাধারণত, এছাড়া আসতে পারে বৈশিষ্ট্য লেখো। তো আমরা যখন এই প্রশ্নগুলো লিখবো, তখন এইখানেও যেমন যে প্রশ্নটা আছে, এটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন দেওয়া আছে যে দুটো মূল কারণ লেখো পাথ সংস্থান তত্ত্বে। তাহলে সেই যে কোনো দুটো, আমরা অনেকগুলো কারণ হয় তার মধ্যে যে কোনো দুটোই লিখতে পারি। প্রথমে তাহলে পাথ সংস্থান তত্ত্ব তোমাদের একবার মনে করে নেওয়া ভালো, যেহেতু পাথ সংস্থান তত্ত্বের কারণ কেন কেন পাথ সংস্থান হচ্ছে যখন পড়বো, তার আগে তাহলে আমাদেরকে মনে করতে হবে পাথ সংস্থান তত্ত্ব। তাহলে পাথ বিষয়টা কি? পাথ হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে যে আমরা জানি গলিত ম্যাগমা রয়েছে, যে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, তার উপরে আমাদের ভূত্বক রয়েছে। ভূত্বকটা দুভাগে ভাগ করি, একটাকে আমরা বলছি শিয়াল, একটাকে বলছি সীমা। মানে একটা হচ্ছে মহাসাগরীয় পাত, একটা মহাদেশীয় পাত। তাহলে এই মহাদেশীয় এবং মহাসাগরীয় যে অংশগুলো, এই অংশগুলো ভূমণ্ডলের ওই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে মূলত পরিচলন স্রোত এছাড়াও কিছু ভূতাত্ত্বিক কারণে কিন্তু মুভ করতে থাকে সব সময় সঞ্চারণমান। এই সঞ্চরণশীল যে পাত, সেটা নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হচ্ছে, তাই পাত সংস্থান তত্ত্ব। তাহলে এবার পাত সংস্থান তত্ত্বের মধ্যে বলা হচ্ছে যে এই পাত সংস্থানের মূল কারণ কি। আবারও বলি, দুটো পয়েন্ট বলা হয়েছে 2 নম্বরের জন্য, তোমরা দুটো পয়েন্ট লিখলেই হবে, কিন্তু এখানে 4টে পয়েন্ট তোমাদেরকে একটু বলে নেওয়া। এবার তাহলে প্রধান কারণ কিন্তু কি না, প্রধান কারণ হচ্ছে পরিচলন স্রোত। তাহলে পরিচলন স্রোতের জন্যই কিন্তু মূলত পাথ মুভ করতে পারে। পরিচলন স্রোত বিষয়টা কি? আর্থার হোমস কিন্তু এই কনসেপ্টটা, পরিচলন স্রোতের মূল কনসেপ্টটা ফার্স্ট আমাদের কাছে তুলে ধরেছিলেন। এটা কিরকম হচ্ছে না, যত আমরা জানি যে ভূত্বক থেকে ভূ অভ্যন্তরে যত আমরা প্রবেশ করব, তত কিন্তু উত্তাপ বাড়তে থাকে, এবং এই উত্তাপ বাড়তে বাড়তে তখন এই শিলাগুলো কিন্তু কঠিন অবস্থা না থেকে ভূ অভ্যন্তর ভাগে ওইখানে শিলাগুলো তখন গলিত অবস্থায় আছে, উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। যখনই গলিত এবং উত্তপ্ত হবে, তখন সে স্বাভাবিকভাবেই তার কিন্তু আয়তনে প্রসারণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং ও তখন কি করবে, প্রসারিত হওয়ার চেষ্টা করবে এবং ঊর্ধ্বমুখী একটা চাপ সৃষ্টি করবে।
এবার যখন ওই ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হচ্ছে, ওই গলিত উত্তপ্ত পদার্থগুলো ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে এবং ঊর্ধ্বে যখন যাচ্ছে, মানে ভূত্বকের নিচে যখন গিয়ে ধাক্কা মারছে, ভূত্বকের কাছটা তুলনামূলক অনেকটা শীতল। তো সেইখানে কিন্তু ওরা তখন কি করলো না, ওইখানে ধাক্কা মেরে দুদিকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, দুদিকে সরে যাচ্ছে। সরে গিয়ে যখন ওটা হালকা হালকা যেটা ছিল বা উত্তপ্ত ছিল সেটা যখনই সরে গেল, সরে গিয়ে কিন্তু ওটা তখন আস্তে আস্তে শীতল হতে থাকবে, শীতলতার সংস্পর্শে এসে শীতল হয়ে গেল। যেই শীতল হবে অভিকর্ষজ শক্তির টানে, এবং ওটা আবার তখন কিন্তু চলে যাবে ভূ অভ্যন্তর ভাগে। তো এইভাবে কিন্তু কি হবে, যে পরিচলন স্রোত সৃষ্টি হলো, সেই স্রোতটা কিন্তু স্রোতের মাধ্যমে দুটো সেল তৈরি হয়, যেটাকে পরিচলন কোষ বলা হচ্ছে। এই পরিচলন কোষ বারবার ধরে এটা কিন্তু পরপর চলতেই থাকবে, মানে একবার করে উত্থিত হবে, প্রসারিত হবে, শীতল হয়ে গিয়ে আবার সেটা নেমে আসবে, আবার সেখানে গরম হবে, আবার উপরের দিকে উত্থান। এর ফলে যখন ওই দুটো স্রোত একে অপরের বিপরীত দিকে সরে যাচ্ছে, তার সাথে সাথে তার উপরে যে পাতগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মুভ করছে। তাহলে এটাই হচ্ছে পাত সংস্থান তত্ত্বের একদম ফান্ডামেন্টাল জায়গা। এর জন্যই কিন্তু পাত সংস্থান বা পাত সঞ্চালন মূলত হয়ে থাকে। এছাড়া অন্যান্য অনেক কারণ আছে। আর কি কারণ আছে? যেমন বলা হয়েছে রাইজ অফ ম্যাগমা। ম্যাগমা rises through cracks at mid-ocean range, creating a new crust and forcing plates to move apart. তাহলে কি হচ্ছে, যে সকল ভূ অভ্যন্তরে কোনো কোনো জায়গা তুলনামূলক বেশি উত্তপ্ত হয়ে থাকে, যেগুলোকে আমরা বলি হটস্পট বা তপ্তবিন্দু, এবার ওখান থেকে কিন্তু সর্বদা কি হতে থাকে না, ম্যাগমাটা উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা প্রবাহ হতে থাকে, এবং ঊর্ধ্বমুখী যে প্রবাহ সেটাকে আমরা প্লিউম বলছি। এভাবে যখন ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে, সেই প্রবাহের পরে আবারও একই জায়গায় দেখো মিড ওশেনিক রিজ, যেখানে তোমাদের এই ছবিটাও দেওয়া হয়েছে, মাঝখান থেকে এটা অ্যাস্টেনোস্ফিয়ার থেকে উপরের দিকে আসলো, আসার ফলে এই যে মিড ওশেনিক রিজের কাছে এটা কিন্তু বেরিয়ে আসছে। ম্যাগমা যখনই ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে, কারণ এই জায়গাটা দুর্বল অংশ, দুটো পাতের সংযোগ স্থাপন করছে এই জায়গাটা, তখন ওই জায়গাতে কিন্তু ম্যাগমাটা বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে আস্তে আস্তে দুজন দুপাশের দিকে সরে যাচ্ছে। তো এই ম্যাগমা উদগীরণের মাধ্যমেও তাহলে পাত সংস্থান হচ্ছে। 3 নম্বর পয়েন্ট যেটা আছে, রিজ পুশ ফোর্স, মানে পুশ করছে একটা, আরেকটা দেখো স্ল্যাব পুল ফোর্স। তাহলে পুশ মানেই তো হচ্ছে ঠেলা। এই জায়গাটাও কিন্তু একই রকম, যখন এখানে একটা মিড ওশেনিক রিজ যেখানে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা নবীন ভূত্বক তৈরি হচ্ছে, কেন কিনা সেখান থেকে অ্যাস্টেনোস্ফিয়ার থেকে ম্যাগমা উপরে উত্থিত হচ্ছে, এবং উত্থিত হয়ে সেখানে নতুন ভূমিরূপ তৈরি করছে। এবং এই রিজের থেকে দুপাশে যখনই সরে যাচ্ছে, মানে প্রতি সরণ হচ্ছে দুটো পাতে, একে অপরের থেকে দুদিকে বিপরীত মুখে চলে যাচ্ছে, তখন যেখানে একদম যে মহাদেশীয় পাতের এন্ড পোর্শনটা, সেখানটা যে খাতের একটা অংশ দেখতে পাচ্ছি, মানে যেখানে গিয়ে ওটা কিন্তু আবার নিচের দিকে নিমজ্জিত হবে। এখান থেকে উত্থিত হলো, আবার গিয়ে দুপাশে একটা জায়গায় গিয়ে কিন্তু ওটা আবার নিমজ্জিত হচ্ছে। এইটা কিন্তু হচ্ছে অভিকর্ষজ শক্তির জন্য সেটাকে, এবং রিজ থেকে পুশ হচ্ছে, রিজ হচ্ছে এখানটা, এখান থেকে ঠেলা হচ্ছে, সেই জন্য এটাকে রিজ পুশ ফোর্সও বলছে। এটাও কিন্তু আলটিমেটলি হচ্ছে পরিচলন স্রোতের জন্য। আরেকটা হচ্ছে স্ল্যাব পুল ফোর্স। এটা কোন জায়গায় দেখা যাচ্ছে? সাধারণত যখন দুটো বিষম ধরনের পাত, মানে একটা ভারী একটা হালকা পাত একে অপরের দিকে অগ্রসর হচ্ছে, তখন যেটা তুলনামূলক বেশি ভারী পাত, তখন সেই পাতটা নিচের দিকে, হালকা পাতের নিচের দিকে আস্তে আস্তে প্রবেশ করবে, এবং যখনই প্রবেশ করতে থাকবে তখন কিন্তু অভ্যন্তর থেকে একটা টান অনুভব করবে, যেটা কিনা আরো বেশি নিচের দিকে অবনমিত হতে থাকবে। তো সেটাকেই তখন বলা হচ্ছে স্ল্যাব পুল ফোর্স। তো এরকম 4টে পয়েন্ট তোমাদের কাছে ধরা হয়েছে, তোমরা যে কোনো 2টো পয়েন্ট লিখবে, কিন্তু যেটা লিখবেই সেটা হচ্ছে পরিচলন স্রোতের প্রভাবটা লিখবেই, এবং পারলে তার সাথে যদি ছবিটা তোমাদের মনে হয় দিতে পারো, একটু সাধারণ করে, একটু আর একটু সরল করে যদি দিতে চাও সেটা তোমরা দিতে পারো। ছবির জন্য আলাদা কোনো নম্বর দেওয়া নেই এখানে, অলংকরণের দেখতে যাতে ভালো লাগে সেই ক্ষেত্রে, বা তুমি যে জানো বিষয়টা সেটা বোঝানোর জন্য তোমরা দিতে পারো, ওতে কিন্তু নম্বর কাটবে না যদি না দাও। ঠিক আছে, একদম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বিএস এবং বিডব্লিউ জলবায়ুটা কি? কোপেনকৃত যে জলবায়ু অঞ্চলের যে শ্রেণীবিভাগ ছিল, সেখানে বি জলবায়ু মানে হচ্ছে কি একটি শুষ্ক জলবায়ু, জেরোফাইটিক জলবায়ু মূলত, যেখানে আমরা জানি যে বাষ্পীভবনের পরিমাণ হচ্ছে অদক্ষেপণের পরিমাণ থেকে বেশি। এই যে বি ক্লাইমেটটি রয়েছে তাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে কি বিএস, একটি হলো কি বিডব্লিউ। বিএস মানে হচ্ছে কি স্টেট ক্লাইমেট,
স্টেপ ক্লাইমেট এমন একটি চরিত্রের ক্লাইমেট যে কিনা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল আর মরু জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী স্থানে যার বসবাস। যখন এটি মানে ডেজার্টের ফ্রিঞ্জ এলাকায় বা প্রান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে, সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতের পরিমাণটি কিন্তু একটু কম হবে সারা বছরের। আর যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে থাকছে তখন এর বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু বেশি, কিন্তু বৃষ্টিপাতের রেঞ্জটা মাথায় রেখো, 25 সেন্টিমিটারের থেকে বেশি আর 50 সেন্টিমিটার পর্যন্ত। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি বিডব্লিউ ক্লাইমেট। এটা একেবারে হচ্ছে কি যাকে বলবো হচ্ছে কি মরু জলবায়ু। এবার এই মরু জলবায়ু মানেই যেখানে বার্ষিক বৃষ্টিপাতের একটা অনিশ্চয়তা আছে। বছরে বৃষ্টিপাত যদি হয় সেটি 25 সেন্টিমিটারের বেশি কখনোই হয় না। এরকমও অনেক বছর যায় যে বছরগুলি কিনা বৃষ্টিহীন বছর, এবং এটা পুরোপুরি মরু অঞ্চল অধিকৃত যে জলবায়ু তার কথাই এখানে বলা হচ্ছে। পরবর্তীকালে আমরা জানি যে বিএসকে আবার বিএসএইচ, বিএসকে আবার বিডব্লিউ কে বিডব্লিউএইচ, আবার বিডব্লিউ তে বিভক্ত করা হয়েছে। এইটুখানি লিখলেই আমার মনে হয় তোমরা 2 নম্বর পেতে পারো। সঙ্গে একটু উদাহরণ দিয়ে দিও যে বিএস ক্লাইমেটটি কোন কোন জায়গায় পাওয়া যায় আর বিডব্লিউ ক্লাইমেটটি কোন কোন জায়গায় পাওয়া যায়। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, এবারে সি এর প্রশ্নটা আছে আগুনহাস ও লাব্রাডর স্রোত দুটির প্রকৃতি ও অবস্থান উল্লেখ করো। মেনশন দ্য নেচার অ্যান্ড লোকেশন অফ দ্য আগুনহাস কারেন্ট অ্যান্ড দ্য লাব্রাডর কারেন্ট। তো তাহলে তোমাদের সমুদ্র স্রোতের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা তিনটে প্রধান যে আমাদের মহাসমুদ্র, সেই মহাসমুদ্রগুলো, সমুদ্র স্রোতগুলো ওদের তো পড়তেই হচ্ছে। কিন্তু আমি জানি যে এগুলো খুব একটা ইন্টারেস্টিং নয় যদিও, তাহলেও এখানটা কিন্তু তোমরা যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু খুব মজাদার জিনিস। তো তোমাদের এখানে ওইখান থেকে খুব লং প্রশ্ন থেকেও যেগুলো আসতে পারে সেরকমই একটা আমরা ফরম্যাট রেডি করেছি। একটা দিয়েছি যে দুটো স্পেসিফিক কারেন্টকে তুলে দেওয়া হয়েছে, এবার সেগুলো সম্পর্কিত কিছু দুটো মেন ইনফরমেশন চাওয়া হয়েছে যে নেচারটা কিরকম। নেচার মানে সেটা উষ্ণ স্রোত না শীতল স্রোত। তোমরা জানো যে সমুদ্র স্রোত দুরকম হচ্ছে, একটা উষ্ণ একটা শীতল, তাহলে সেটা। আর হচ্ছে লোকেশনটা কোথায় কোনটা অবস্থান করছে। দেখো তোমাদের যে ম্যাপটা করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু ওই জন্য একটা ওয়ার্ম কারেন্ট গুলোকে রেড কালার দিয়ে দেখানো হয়েছে আর কোল্ড গুলোকে ব্লু দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তাহলে ফার্স্টে যেটা হচ্ছে আগুনহাস কারেন্ট, এটা কিন্তু আমাদের খুব কাছাকাছি জিনিস, কেন কিনা এটা হচ্ছে ভারত মহাসাগরে। ভারত মহাসাগর মানে কিরকম নিজেদের নিজেদের মনে হয়, যাই হোক। তো ভারত মহাসাগরে হলেও কিন্তু এটা যেখানে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আফ্রিকার কাছে। কোথায় পাওয়া যাচ্ছে তাহলে? আফ্রিকার দক্ষিণ পশ্চিম দিকে মোজাম্বিকের কাছে এটা আমরা দেখতে পাচ্ছি। এটা দুটো স্রোত, একটা হচ্ছে মোজাম্বিক স্রোত আর আগুনহাস স্রোত যেটা সেটা হচ্ছে মূলত উষ্ণ স্রোত। মাদাগাস্কার এবং মোজাম্বিক মিলিত হয়ে এই আগুনহাস স্রোত যেটা সেটা গঠিত হয়েছে। তাহলে আমাদের এখানে তাই দেওয়া রয়েছে যে ফ্লোস অ্যালং দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ আফ্রিকা ইন দ্য ইন্ডিয়ান ওশান ফ্রম মোজাম্বিক টুয়ার্ড দ্য কেপ অফ গুড হোপ, মানে উত্তমাশা অন্তরীপের দিকে যাচ্ছে যেটা হলো। এবার যেটা লাব্রাডর কারেন্ট, এটা কিন্তু বেশ ভালো, একটু ইম্পর্টেন্ট। আর এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটু আগে লোকেশনটা দেখে নিই। এইখানে আমরা দেখছি একটা ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে, মানে কোল্ড কারেন্ট, সেখানে লেখা আছে কোল্ড ওশান কারেন্ট। আর সেটা তোমার কোথায় আছে তাহলে না উত্তর আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করতে পারছি। এবং এটা আসছে কোথা থেকে দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো যে সুমেরু মহাসাগর থেকে কিন্তু ওটা আসছে। তাহলে সুমেরু মহাসাগর থেকে যখন আসছে তখন হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে এই সমুদ্র স্রোতটা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং যখন ওটা উঠে আসে, বেরিয়ে আসছে, তখন কি হচ্ছে, যেহেতু সুমেরু মহাসাগর থেকে আসছে, সুমেরু মহাসাগরে কি থাকতে পারে না বরফ, মানে এর মধ্যে কিন্তু হিমশৈলের পরিমাণ থাকে। হিমশৈলের পরিমাণ থাকার জন্য যেটা এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন যে মগ্ন চড়াগুলো সৃষ্টি হয়, মগ্ন যেমন গ্র্যান্ড ব্যাংক, সেটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্লাস এখানে আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর স্রোত হচ্ছে শীতল এবং তার সাথে ওটা হচ্ছে সবুজ রঙের। আর উপসাগরীয় গালফ স্ট্রিম যেটা উপসাগরীয় স্রোত, সেটা হচ্ছে উষ্ণ এবং সেটা হচ্ছে নীল বর্ণের। যখন একে অপরের পাশ দিয়ে যাচ্ছে, দুটো বিপরীত মুখে যাচ্ছে, দেখো এটা দক্ষিণমুখী, এটা হচ্ছে উত্তরমুখী।
যখন একে অপরকে ক্রস করছে তখন দুজনের মাঝে একটা যেন প্রাচীর মতো দেখা যায়, যেটাকে আমরা বলি হিমপ্রাচীর। যদিও তোমাদের এখানে এইগুলো বলতে বলেনি, তোমরা কিন্তু যেটুকুনি দেওয়া রয়েছে সেটা যথেষ্ট তোমাদের 2 নম্বরের জন্য, কিন্তু যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে একবার বলে নিলাম। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে জিনগত বৈচিত্র্য কাকে বলে? আমরা জানি জিন হচ্ছে কি আমাদের বংশগতির ধারক এবং বাহক। তাহলে কোনো একটি সমপ্রজাতিভুক্ত জীবের মধ্যে জিনের যে বৈচিত্র্যের জন্য বা জিনের সমবায়গত বৈচিত্র্যের জন্য যে আকৃতিগত এবং প্রকৃতিগত যে পরিবর্তন বা বৈচিত্র্য দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে জিনগত বৈচিত্র্য। যেরকম আমরা জানি যে বাজারে যখন গরমকাল আসে তখন আমরা জানি যে নানান ধরনের আম পাওয়া যায়, ফজলি, চৌসা, হিমসাগর, ল্যাংড়া। তাহলে এই যে একটা সমপ্রজাতির মধ্যে এত ধরনের যে ভেরিয়েন্ট তৈরি হচ্ছে সেটা কিন্তু জিনের পরিবর্তনের মাধ্যমে বা জিনের গত পার্থক্যের জন্য কিন্তু হচ্ছে। এবং এই পার্থক্য বা এই ভেরিয়েন্ট যত বেশি হবে সেটাই কিন্তু প্রজাতিগত বৈচিত্র্যকে আরো বেশি এনরিচ করবে। মাথায় রাখতে হবে যে এই যে জিনগত বৈচিত্র্য বংশ পরম্পরায় বংশগতির মাধ্যমে কিন্তু সংরক্ষিত হয়ে থাকে। এবং এই যে জিনগত বৈচিত্র্য, এই জিনগত বৈচিত্র্যই কিন্তু আলটিমেটলি বলে দেবে যে পরিবর্তিত পরিস্থিতিতে কোনো একটি জীব কতটা অভিযোজিত হতে পারবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটা সিম্পল সংজ্ঞা দিলে, সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ দিয়ে তোমার সেই সংজ্ঞাটাকে আহ ভালো করে বলে দিলে তবে 2 নম্বর পেতে পারো। আর যদি পারো শেষের দিকটা করে একটু ছকের মাধ্যমে 3টে লাইন কেটে 3টে প্রকারভেদ বলতে পারো। একটা হচ্ছে গিয়ে হোমোজাইগাস, একটা হচ্ছে গিয়ে হেটেরোজাইগাস, একটা হচ্ছে গিয়ে হেমিজাইগাস জিন বৈচিত্র্য। এটুকুনি লিখলেই আমার মনে হয় তোমরা 2 নম্বর আরামসে পেতে পারো। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে স্যার আমগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে, বলছে কেন গরমকাল তাড়াতাড়ি আসছে না। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন স্যার কিন্তু কোয়েশ্চেনটা। তো যাই হোক, এর পরেরটা কিন্তু যে প্রশ্নতে পৌঁছে গেছি সেটা হচ্ছে 2 এ, উন্নত দেশে মানব দারিদ্র সূচক নির্ণয়ে কোন 4টি উপাদানকে বেছে নেওয়া হয়? তাহলে দারিদ্রতা বিষয়টা কি খুব সাধারণভাবে বলতে হয় যে আমাদের যে প্রাত্যহিক জীবনে যা যা চাহিদা সেগুলো মেটানোর জন্য আমাদের ন্যূনতম যে আয়টা থাকা দরকার, যদি সেটা না থাকে তাহলে আমরা বুঝবো যে আমরা দরিদ্র। এবারে প্রাত্যহিকের জন্য বাঁচার জন্য যেগুলো দরকার মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হলেই কিন্তু এখানে বলা হবে। এমনটা নয় যে আমাকে বাঁচতে গেলে আমার এসি দরকার, আমার ফ্রিজ দরকার, এগুলো কিন্তু না। আমার মিনিমাম রিকোয়ারমেন্টের থেকে কম থাকলে সেটাকে বলা হচ্ছে দরিদ্র। তো এই দারিদ্র সূচক নির্ণয়ের জন্য করা হচ্ছে এটা হিউম্যান পভার্টি ইন্ডেক্স। ডেভেলপড কান্ট্রির জন্য কোনগুলো? এখানে তোমাদের বলে রাখি, তোমরা যখন পড়বে তখন দেখবে 2টো ভাগে ভাগ করা আছে, হিউম্যান পভার্টি ইন্ডেক্স 1 আর হিউম্যান পভার্টি ইন্ডেক্স 2। তো যারা উন্নয়নশীল দেশ, আমাদের মতো ভারতের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স 1, আর যেটা উন্নত দেশ তাদের জন্য যেটা ধরা হয় সেটা হচ্ছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স 2। এবার এটাকে ক্যালকুলেট কিভাবে করা হয়, যেহেতু এখানে মূল 4টি উপাদানকে বলা হয়েছে তাহলে আমরা বলে দিচ্ছি সেই 4টি উপাদান কি কি হচ্ছে। একটা হচ্ছে লংজিভিটি, মানে লাইফ এক্সপেক্টেন্সি। তাহলে যদি প্রাপ্তবয়স্ক যে সকল মানুষের ক্ষেত্রে আয়ু 60-এর কম হবে, সেটা এখানে একটা প্যারামিটার। মানে তাদের কেন 60-এর কম হতে পারে না, তারা তাদের যেগুলো প্রয়োজন সেগুলো হয়তো সেই রকম খাদ্য হয়তো পাচ্ছে না, সেভাবে থাকার ব্যবস্থা নেই, তাই জন্যই হয়তো সে তার আগে কিন্তু মারা যাচ্ছে। তো তাহলে সেই সংখ্যাটা এখান থেকে নির্ণয় করা হচ্ছে, যেটাকে আবার বলা হচ্ছে P1। এরপর যেটা হচ্ছে সেকেন্ড, সেটা জ্ঞান, ডিপ্রাইভেশন ফ্রম এফেক্টিভ লিটারেসি অফ অ্যাডাল্ট। তাহলে কি হচ্ছে যে মোটামুটি 16 থেকে 65, মানে যেখানে আমরা মোটামুটি এই তোমরা কিন্তু এর মধ্যে মোটামুটি ইনক্লুড হয়েই যাচ্ছ। তো তাদের ক্ষেত্রে মানে তোমাদের তাহলে এতটা শিক্ষা থাকা উচিত, মিনিমাম তোমরা HS 11 বা 12 অব্দি ক্রস করে যাচ্ছ। কিন্তু অনেক সময় কি হয় না, এখানে যে বলা হচ্ছে এফেক্টিভ লিটারেসি, মানে হয়তো আমরা স্বাক্ষর করতে জানি বা হয়তো আমাদের ডিগ্রি আছে, কিন্তু আমরা সেভাবে আমাদের কার্যকারিতা যখন বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রয়োগ করতে অসমর্থ হচ্ছি। সেটাকেই তখন বলা হচ্ছে যে এফেক্টিভ লিটারেসি কখন হবে, যখন তুমি বাস্তবিক ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারছো। তো যদি 16 থেকে
65 বছর বয়সীদের মধ্যে সেটা ল্যাকিং থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কতজন ল্যাকিং থাকছে, সেটাকে P2 হিসেবে নেওয়া হচ্ছে। এরপরে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেহেতু আমাদের এটা হিউম্যান ডেভেলপমেন্ট চ্যাপ্টারের মধ্যে আছে, সেখানে কিন্তু আমরা জানি যে লাইফ এক্সপেক্টেন্সি, সেখানে হচ্ছে আমাদের মৌলিক যে চাহিদা সেগুলো, প্লাস সেখানে হচ্ছে শিক্ষা এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলো প্রত্যেকটাই কিন্তু তার এক একটা করে প্যারামিটার। তো স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে 12 মাস বা তার বেশি দিন কর্মক্ষেত্রে সক্ষম এরকম ব্যক্তি যদি কাজ না পায়, মানে তারা বেকার অবস্থায় থাকে, তখন তাদের কি সংখ্যা হবে এবং তাদের এজ গ্রুপটা কোনটা ধরা হচ্ছে, যে এজ গ্রুপ থেকে মোটামুটি কাজ করতে সক্ষম 18 থেকে 59 বছর বয়সীদের মধ্যে। আর P4 কোনটা হবে, সোশ্যাল এক্সক্লুশন, মানে আমাদের দেশের যে অ্যাভারেজ ইনকাম মানে কি না, আমাদের দেশের সমগ্র যে আয় ডিভাইডেড বাই আমাদের দেশের যে পপুলেশন, মানে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকামের অর্ধেক যেটা হয় তার থেকেও যাদের আয় কম, সেটাকে আমরা P4 এ রাখছি। এবার তাহলে P1, P2, P3, P4 নিয়েছি, সেগুলো দিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন, HP1-2 মানে হিউম্যান পভার্টি ইন্ডেক্স 2 ফর উন্নত দেশ, কি হচ্ছে এখানে না 1/4 অফ P1 কিউব প্লাস P2 কিউব প্লাস P3 কিউব প্লাস P4 কিউব, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে ব্র্যাকেট ক্লোজ করলে টু দি পাওয়ার 1/3, এটা হলে এর হিসেবটা পাওয়া যায়। এবং এইভাবে দেখা যায় মান যত কম হবে তত কি বুঝতে হবে, সেই দেশ ততটা বেশি উন্নত। সরি, যেমন সুইডেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6.3 ওটার ভ্যালু আসছে, মানে ওরা কিন্তু কম দরিদ্র, ওখানে কম দরিদ্রের সংখ্যাটা কম। বা নরওয়েতেও দেখছি 6.8, মানে ওই সকল জায়গায় তাহলে দরিদ্র সংখ্যা কম, কেন কিনা ওদের টোটাল এটার ভ্যালুটা অনেকটা কম, যত ভ্যালু কম তত ভালো কন্ডিশনে আছে, বুঝতে হবে। বেশ, তাহলে আমরা এটার ক্ষেত্রে 4টে বৈশিষ্ট্য, আর এটা যে এখানে যে এটা প্লাস আমরা যদি ডেফিনেশন এক্সাম্পলটা দিয়ে দিই তাহলে মনে হয় যথেষ্ট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে জনবিস্ফোরণের সম্ভাবনা দেখা যায় কেন? এবার এই জনসংখ্যা বিবর্তন তত্ত্ব থমস্টন নোটেনস্টাইন আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং এইটির ক্ষেত্রে 3টে জিনিস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে জন্মহার, একটি হচ্ছে গিয়ে মৃত্যুহার, আর একটি হচ্ছে গিয়ে মোট জনসংখ্যার যে বৃদ্ধি। এই 3টে গ্রাফের একটা সমন্বয় বিষয় হচ্ছে গিয়ে এই জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। আমরা দেখতে পারি যে সেকেন্ড ফেজের কথা এখানে বলা হচ্ছে, তার মানে সেকেন্ড ফেজের সময়কাল কোনটা না 1750 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাকে নবীন পাশ্চাত্য পর্যায়ে আমরা বলতে পারি। এখানে কি দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় যে মূলত জন্মহারটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, যেটা কিনা প্রথম পর্যায়ে ছিল, অর্থাৎ উচ্চ জন্মহার রয়েছে, কারণ ধ্যান ধারণা শিক্ষা দীক্ষার কিন্তু কোনো রকমের পরিবর্তন বা আমূল পরিবর্তন হয়নি। ফলে জনসংখ্যা রিলেটেড যে মানুষের কনসেপ্ট সেটা কিন্তু একই ছিল। ফলে জনসংখ্যার যে বৃদ্ধির হার বা জন্মহার সেটা কিন্তু পূর্ববর্তী পর্যায়ের মতনই ছিল। কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, পানীয় জলের সমস্যা অনেকটা মোকাবিলা করা এবং অর্থনৈতিক উন্নতির জন্য নানানভাবে মানুষের মৃত্যুটাকে কিন্তু আটকে দেওয়া গেছে, অর্থাৎ মৃত্যুহার কিন্তু নিম্নমুখী হয়েছে, অর্থাৎ কমে গেছে। তাহলে উচ্চ জন্মহার বজায় আছে, মৃত্যুহার নিম্নমুখী হয়েছে, এমতো অবস্থায় হচ্ছে কি সেই আদর্শ অবস্থাটা যেখানে জনবিস্ফোরণ ঘটতে পারে। তাই এই যে দ্বিতীয় পর্যায়ে জনবিবর্তন তত্ত্বের, সেই ক্ষেত্রে কিন্তু জনবিস্ফোরণ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে যায়। গ্রাফটা রয়েছে, তোমরা জানো অলরেডি। এই জনবিবর্তন তত্ত্ব সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে গ্রাফটা একে যদি লেখো, আমার মনে হয় তোমরা নিজেরাও অনেক বেশি ভালো করে বুঝে লিখতে পারবে এবং এটা তোমাদের অনেক বেশি সুবিধা দেবে আর কি। দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে, যেটা কিনা আর্লি এক্সপ্যান্ডিং ফেজ, জন্মহারটি যেটি পার্পল কালারের রয়েছে সেটি একই রকম রয়েছে প্রথম পর্যায়ের মতো, কিন্তু মৃত্যুহারটি প্রচন্ড ভাবে নিচের দিকে নেমে গিয়েছে। সরি, সেই কারণের জন্য কিন্তু এই যে জায়গাটা যেখানে কিন্তু বার্থ রেটের পরিমাণ প্রচুর বেড়ে যাবে এবং জনবিস্ফোরণের সম্ভাবনাও সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে। এটুখানি লিখলে আমার মনে হয় তোমরা 2 নম্বর অনায়াসে তুলে ফেলতে পারবে। একদম। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 2.c তে যেটা আছে, জনসংখ্যা নীতি বলতে কি বোঝো? জনসংখ্যা নীতি মানেই কিন্তু নিতে পারে কে, সেটা কোনো একটা সরকার নিতে পারে।
তো তাহলে এটা নীতি বলতে আমরা কি বুঝছি? কোনো নির্দিষ্ট দেশের সরকার থেকে প্রণীত যে নীতি পরিকল্পনা, যার মাধ্যমে সেই দেশের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নটাকে সঠিকভাবে আহ সঠিক পর্যায়ে পৌঁছানো যেতে পারে। এবং তার জন্য কি দরকার পড়ে না, সঠিক পরিবার পরিকল্পনা। সেটাই কিন্তু সঠিক একটা দেশের জন্য সঠিক জনসংখ্যা নীতি। এই জনসংখ্যা নীতির ক্ষেত্রে তোমাদের যদি এরকম আসে প্রশ্ন, তোমরা কিন্তু সংজ্ঞা দিলে আর উদাহরণস্বরূপ যে কোনো একটি দেশের জনসংখ্যা নীতিটা কি সেটা বলতে পারো। যেহেতু আমরা ভারতে বসবাস করছি, সেজন্য এখানে তোমাদের ভারতের ক্ষেত্রেই কিন্তু উদাহরণটা রেখেছি। ভারতের যে ন্যাশনাল পপুলেশন পলিসি এনপিপি 2000 সালে নেওয়া হয়েছিল, যেটার মূল লক্ষ্য ছিল কিন্তু তখন জনসংখ্যার বিস্ফোরণ, যেটা মানে আমাদের তখন পপুলেশন যে হারে বাড়ছিল সেই পপুলেশনটাকে কমানোর জন্য এই নীতিটা নেওয়া হয়েছিল এবং তখন 2 চাইল্ড পলিসি নেওয়া হয়েছিল। তোমরা এর সাথে বলে রাখছি একটু যে চীনের ক্ষেত্রে যখন করা হয়েছিল, চীনেরও কিন্তু পপুলেশনের সংখ্যা, চীন তখন একদম প্রথম দেশ ছিল জনসংখ্যা বিস্ফোরণের ক্ষেত্রে বলো বা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বলো। সেই জন্য চীন থেকে যখন জনসংখ্যা নীতি নেওয়া হয়েছিল তখন ওটা কিন্তু সরি তখন 1 চাইল্ড পলিসি নেওয়া হয়। পরবর্তীকালে দেখা যায় যে চীনে আবার জনসংখ্যার পরিমাণ এত বেশি বেড়ে যায়, তখন ওরা কিন্তু 2016 পরে আবার নিয়েছিল 2 চাইল্ড, আবার 2021-এ 1 চাইল্ড পলিসিতে 3 চাইল্ড পলিসি নিতে বাধ্য হয়েছিল। তো তোমরা এক্ষেত্রে একটা ডেফিনেশন আর একটা এক্সাম্পল, যে কোনো একটা, চীন হোক ভারত হোক, একটা এক্সাম্পল দিলেই যথেষ্ট। একদম। পরের প্রশ্ন, মানব উন্নয়নে অমর্ত্য সেনের ক্ষমতা দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বাধীনতা কি? অ্যাকর্ডিং টু অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট, হোয়াট ইজ মেন্ট বাই ফ্রিডম? অমর্ত্য সেনের মানব উন্নয়নের ক্ষেত্রে যে সক্ষমতা দৃষ্টিভঙ্গিটা ছিল, সেটা কিন্তু পুরোটাই মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ছিল। তিনি মনে করতেন যে উন্নয়নের লক্ষ্য হওয়া উচিত মানুষের স্বাধীনতা এবং সুযোগ বৃদ্ধি করা। সক্ষমতা দৃষ্টিভঙ্গির 3টি উপাদান রয়েছে, খুব মূল উপাদান, যার মধ্যে একটি কার্যক্ষমতা, যা মানুষ অর্জন করেছে, যা করতে পেরেছে। আর সক্ষমতা হচ্ছে কি 2 নম্বর উপাদান, যেটি কিনা কার্যক্ষমতাকে সুনিশ্চিত করে। আর ফ্রিডম কি? ফ্রিডম হচ্ছে কি আমাদের 3 নম্বর উপাদানটি, যেখানে বলা হয়ে থাকে একটা মানুষ তার জীবনের লক্ষ্য, তার জীবনের মূল্য, তার জীবনের কার্যক্ষমতা সম্পর্কে যখন সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে, বা তার যে সেই অধিকারটি নিয়ে সে এগিয়ে যেতে পারে, তখন সেই অধিকারকে আমরা কিন্তু বলবো স্বাধীনতা। এই স্বাধীনতা 2 রকম হতে পারে, একটা হচ্ছে কি প্রয়োগযোগ্য স্বাধীনতা, একটা হচ্ছে মূলগত স্বাধীনতা। প্রয়োগযোগ্য স্বাধীনতাটা কি জিনিস? রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সুযোগ, সামাজিক সুবিধা, এইগুলো হচ্ছে কি একটি মানুষের মূলত, যেটাকে আমরা বলে থাকি প্রয়োগযোগ্য স্বাধীনতা। আর মূলগত স্বাধীনতাটা কি? একটা মানুষ যা কিছু করতে চায় সেটা করার জন্য তার অধিকৃত সুযোগগুলোকে বেছে নেওয়ার যে অধিকার, সেই অধিকারকে আমরা বলবো হচ্ছে গিয়ে মূলগত স্বাধীনতা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। তাই তোমরা মূলত একটুখানি সক্ষমতা দৃষ্টিভঙ্গিটা কি বলে নিয়ে, এর 3টি উপাদান রয়েছে, যার মধ্যে স্বাধীনতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ, এবং স্বাধীনতা সম্পর্কে এই কয়েকটি কথা বললেই আমার মনে হয় তোমরা অনায়াসে 2 নম্বর পেতে পারো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধোঁয়াশা কি? ধোঁয়াশা শব্দটা সম্পর্কে তোমরা কিন্তু এখন বেশ পরিচিত। ধোঁয়াশাকে যদি আমরা ভেঙে বলি তাহলে কি হচ্ছে? ধোঁয়া আর কুয়াশা। তাহলে এটা এক ধরনের বায়ু দূষণ। এই বায়ু দূষণটা কিভাবে হচ্ছে? তাহলে না, কুয়াশার সাথে যখন ধোঁয়া আর বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, এগুলো ওজোন মিশে যাচ্ছে, তখন যে ধরনের বায়ু দূষক তৈরি হচ্ছে বা বায়ু দূষণ তৈরি হচ্ছে, সেটাই কিন্তু ধোঁয়াশা। ধোঁয়াশার ক্ষেত্রে খুব কমন যেই নামটা, বা প্রথম যখন আমাদের এই কনসেপ্টটা আসে 1905 সালে, যেই জায়গার উপর ভিত্তি করে কিন্তু এই কনসেপ্টটা এসেছিল সেটা ছিল লন্ডন। এবং 1952-তে 1952 সালে ধোঁয়াশার জন্য লন্ডনে কিন্তু 4000 মানুষের মৃত্যু ঘটে। তো সেজন্য ধোঁয়াশার কনসেপ্টটার সাথে লন্ডনের নামটা যদিও জড়িয়ে, কিন্তু তোমাদের জানতে হবে তোমাদের সিলেবাসে যে জায়গায় আছে সেই ক্ষেত্রে কিন্তু
আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি এবং তার সম্মিলিত কাছাকাছি যে অঞ্চলগুলো নিয়ে আমরা জানি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন গঠিত হয়েছে, সেখানে কিন্তু ধোঁয়াশা খুবই উল্লেখযোগ্যভাবে বায়ু দূষণ হিসেবে আমরা জানতে পেরেছি। এছাড়াও কলকাতার ক্ষেত্রেও কিন্তু ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করতে আমরা পারি। তো তাহলে ধোঁয়াশার ডেফিনেশন দিলাম, এবং এখানে খুব সুন্দর করে তোমাদের জন্য দেখো দিল্লির একটা এক্সাম্পল, যেহেতু এটা তোমরা এক্সাম্পল দিতে পারো, এখানে ছবিতে বলা আছে ইন্ডিয়া গেটের সামনে এমন ভাবে ধোঁয়াশা হয়েছে। ওটার মূল ডিমেরিটটা কি? ধোঁয়াশা হলে অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু স্বচ্ছভাবে দেখতে পাই না, একটা হেজিনেস তৈরি হয়ে যায়, এবং যখন ভোরবেলা হয়তো ট্রাভেল করার সময় বা কিছু দেখতে না পাওয়ার জন্যই কিন্তু অনেক সময় বিভিন্ন রকম বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। নাক জ্বালা, চোখ জ্বালা। হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে এটাও একটা ঠিক কথা যে এর যে ব্যাড অ্যাডভার্স এফেক্ট গুলো, তো অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, এবং তার থেকে কিন্তু আমাদের কি হচ্ছে না, নাকের মধ্যে আমরা তো শ্বাস নিচ্ছি, যখন নাকের মধ্যে ওই দূষকগুলো ঢুকে যাচ্ছে, তো নাক চোখ জ্বালা করা বলো বা মাথা ধরা, এগুলো কিন্তু এর বিভিন্ন রকমের এফেক্টস, যেটা কুয়াশাতে হয় না, যেটা হ্যাঁ কুয়াশার ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। এবং মানে দীর্ঘ স্থায়িত্ব ব্যাপারটা অনেকটা বেশি, অনেক দিন ধরে ওটা চলছে, এবং তার ফলে ওই বিভিন্ন রকমের যে অসুবিধা যেগুলো, সেগুলো আমরা কিন্তু এগুলো বেশি শিল্পোন্নত জায়গা বা বেশি উন্নত যে সকল জায়গা, হয়তো গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি, যেখানে কারখানার সংখ্যা বেশি, সেই সকল জায়গাতে কিন্তু এই ধরনের দূষণটা বেশি লক্ষ্য করতে পারি। একদম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়? আচ্ছা, এখন তো বর্তমান যে যুগটি, সেই যুগটি তো তথ্য প্রযুক্তির যুগ, এবং ফোর্থ যে বিপ্লবটা বলা হয় সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তির বিপ্লব। এবার এইখানে আমাকে বলা হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটি কি। তথ্য প্রযুক্তির আরো সম্প্রসারিত রূপ হচ্ছে গিয়ে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যেখানে অডিও ডেটা, ভিজুয়াল ডেটা, তারপরে ধরো কোনো ধরনের অন্যান্য যে সমস্ত চারিত্রিক ডেটাগুলি হয়ে থাকে তাকে পুনরুদ্ধার করা, তাকে বিশ্লেষণ করা, তাকে প্রেরণ করা, গ্রহণ করা, এই সমন্বিত যে কাজ, যেই প্রক্রিয়ার মাধ্যমে নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে দিয়ে আমরা করতে পারি, এবং এই যে ডিজিটাল বিশ্ব তার সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু বর্তমানে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে বা যুক্ত করেছে। তাই এটি বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, সেখানে যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, সেখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি শিল্পের সম্পর্কে বলা রয়েছে। সেইখান থেকে এই প্রশ্নটি যদি আসে, তোমরা এর মূল বক্তব্যটি তুলে ধরবে, কাকে বলে সেই সংজ্ঞাটি বলবে, এবং যদি মনে করো তাহলে এই বিভিন্ন যে এলিমেন্টস রয়েছে, যেরকম সফটওয়্যার, হার্ডওয়্যার, ট্রানজাকশন, তারপর হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, ডেটা, ইন্টারনেট অ্যাক্সেস, ক্লাউড কম্পিউটিং, এই এলিমেন্টস গুলো সম্পর্কে জাস্ট খালি এদের নামগুলি লিখে দিও যে এগুলো হচ্ছে গিয়ে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এলিমেন্টস। ব্যাস এইটুখানি লিখলেই, টু দ্য পয়েন্ট অ্যান্সার করলেই আমার মনে হয় এই ক্ষেত্রে 2 নম্বরটা তোমরা সহজে পেয়ে যাবে। স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন তাহলে কি না, এটা এই কনসেপ্টটাও কিন্তু আমরা এখন সব সময় ব্যবহার করি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝছি না, বর্তমানে আমরা আমাদের যে চাহিদা সে তো মেটাবোই, এবং এমন ভাবে সম্পদগুলো দিয়ে আমাদের চাহিদা মেটাবো যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সম্পদের যে সংকুলান যেন থেকে যায়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন আমরা বিভিন্ন যে রিসোর্স গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। যেমন আমরা জানি, আমরা পড়ছি যখন কয়লা পড়েছো, খনিজ তেল তোমরা পড়েছো, যে এগুলো কিন্তু আস্তে আস্তে এদের পরিমাণ কমে যাচ্ছে, কারণ হিউজ অ্যামাউন্ট এগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি না, এগুলোর কম ব্যবহার করে এগুলোর আরো কিছু বিকল্প শক্তি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এগুলোর পরিমাণ কিছুটা বজায় রাখতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর এই কনসেপ্টটা প্রথম কিন্তু এভা গেলফোর্ড আমাদের স্থিতিশীল উন্নয়ন সম্পর্কিত যে ধারণাটা বা এই শব্দটাকে প্রণয়ন করেছিলেন, এবং 1987-এ নরওয়ের প্রধানমন্ত্রী বুকল্যান্ড উনি একটা কমিশন স্থাপন করেন, নির্ণয় করেন, এবং যেই কমিশনের রিপোর্টে কিন্তু স্থিতিশীল উন্নয়ন হতে গেলে কিভাবে করা যেতে পারে তার একটা ধারণা প্রবর্তন তিনি করেছিলেন। এবং আরো ভালোভাবে যেটা ডিসকাস করা হয়েছিল রিও ডি জেনিরোতে আর্থ সামিট যখন হয় 1992-তে,
তো বসুন্ধরা সম্মেলনে কিন্তু ওখানে 21টা এজেন্ডা দেওয়া হয়, যেই এজেন্ডা গুলো ফলো করলে আমরা স্থিতিশীল উন্নয়নে পৌঁছতে পারবো। তাহলে এই স্থিতিশীল উন্নয়ন যদি আসে সংজ্ঞা বললে, আর এর কি কি প্যারামিটার গুলো আছে, যে এনভায়রনমেন্ট, ইকোনমিক, সোশ্যাল, এছাড়া কালচারাল, এগুলোকে বলে পিলার। তাহলে তোমরা কাকে বলে 4টে পিলার বা 3টে পিলার সম্পর্কে বললে, এবং বলার পরে কে প্রথম ধারণা দিয়েছিল, আর কোন কমিশনে এটা রিপোর্ট ফার্স্ট বেরিয়েছিল, এবং কখন এজেন্ডা 21 নেওয়া হয়েছিল। এই 3টে সাল যদি উল্লেখ করো 2 নম্বর যথেষ্ট। এটা হচ্ছে কি আমাদের ওই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ইউনিট 2 তে রয়েছে, হ্যাঁ। যেখানে স্থিতিশীল ভূমির ব্যবহারের কথা বলা হয়েছে। সেখান থেকে এই প্রশ্নটা মূলত আমরা নিয়েছি। তোমরা যদি বলে যে পরীক্ষক যে ভূমির স্থিতিশীল ব্যবহার কি করে সম্ভব, সেই ক্ষেত্রে তোমার মতামত লেখো, তাহলে কিন্তু তুমি ওই চ্যাপ্টারের ওই অংশ থেকে কিন্তু এটা ব্যবহার করতে পারো। একবার দেখে নিও তোমরা। এরপরে আসি হচ্ছে কি আমাদের 3D এর প্রশ্ন, নালিক্ষয় বলতে কি বোঝায়। আচ্ছা, আমরা পড়েছিলাম ক্লাস 10-এ যে মৃত্তিকা ক্ষয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে জলপ্রবাহ জনিত ক্ষয়। সেই জলপ্রবাহ জনিত ক্ষয় যে বিভিন্ন রূপে হয়, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে প্রবল বৃষ্টিপাত হলো এবং সরু সরু নালীর মতন করে আহ মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এবং এই নালীগুলি যদি পরবর্তীকালে আরো আরো বেশি করে বড় হয়ে যায়, আরো গভীর হয়, হ্যাঁ, দীর্ঘায়িত হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি গালি। এই যে গালির মাধ্যমে যে ইরোশন, তাকে আমরা বলবো হচ্ছে কি ক্ষয় ক্ষয় বা এই গালি ইরোশন। এবার এই গালি ইরোশন কোন কোন জায়গায় দেখতে পাবো? দেখতে পাবো ল্যাটেরাইট মৃত্তিকা অধ্যুষিত অঞ্চলে দেখা যেতে পারে, যেখানে লাল মাটি অঞ্চল রয়েছে সেইখানে দেখা যেতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি অস্থিতিশীল যে রেগুলিত, তার উপরে দেখা যেতে পারে। আমরা জানি যে জঙ্গলমহল বলে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ জঙ্গলমহল কিনা যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের 23টি ব্লক নিয়ে, নির্বাচিত 23টি ব্লক নিয়ে তৈরি হয়েছে। সেখানে গড়বেতা ব্লক, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লক, সেখানে শিলাবতী নদীর দক্ষিণ অংশে গনগনি ডাঙাতে আমরা কিন্তু দেখতে পাই নালিক্ষয়, বা যাকে তোমরা খোয়াই ক্ষয় বলো বা গালি ইরোশন বলো, সেই গালি ইরোশনের কিন্তু একেবারে একটা আঁতুড় ঘর, যেখানে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দীর্ঘ আমরা গালি দেখতে পাচ্ছি। এবং এই গালি ইরোশন, রিল ইরোশন, র্যাভাইন ইরোশন সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যে ভূমি তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে কি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা বধ্যভূমি অঞ্চল। তোমরা গালি ইরোশন কি বললে, এবং যেহেতু এই পোর্শনটা জঙ্গলমহলের আন্ডারে, অর্থাৎ ইউনিট 3 জিওগ্রাফি অফ ইন্ডিয়ার, সেইখান থেকে জঙ্গলমহলের উদাহরণটি যদি তুলে দাও, তাহলে 2 নম্বরের জন্য তোমার উত্তর রেডি। তাহলে চলে যাচ্ছি। নিশ্চয়ই, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে বলা হয়, গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমাদের তাহলে সেকশন এ এর যে পোর্শনটি সেটা কমপ্লিট হচ্ছে। এবার আমরা প্রশ্নগুলো হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে কি সেকশন বি তে। সেকশন বি এর ফার্স্ট প্রথম কোয়েশ্চেন। প্রশ্ন। এবার তাহলে পাঠান এবং শিব বালিয়ারির প্রধান 3টি পার্থক্য। তোমাদের যখনই 3 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে কিন্তু যদি পার্থক্য উল্লেখ করা থাকে, তাহলে স্যার ওখানে তো মোটামুটি 3টে বলা আছে, মানে আমরা 3টে ডিসকাস করলে হবে। কিন্তু যদি ধরুন 3টে উল্লেখ না থাকে, তখন আমরা কি করতে পারি? যদি ধরুন নরমালি এখন যেই কনসেপ্ট বা এখন যেই ধারণা ভাবে আমরা চলছে, বা যেভাবে আমরা খাতা দেখার ইনস্ট্রাকশন গুলো আসে বিভিন্ন ক্ষেত্রে, আপনিও দেখেছেন যে মোটামুটি 3টের জন্য 3 নম্বর দেওয়া, 2টোর জন্য 2 নম্বর থাকা, এরকম উল্লেখ করা থাকে। যদি ইনকেস উল্লেখ করা না থাকে, তাহলে আমি অবশ্যই 3-এর অধিক কিছু লিখবো। সেক্ষেত্রে আমি 5 কি 6টা লিখতে পারি। তাহলে স্যার যেরকম বললেন, আমরা কিন্তু সেইভাবে রেডি করেছি, যদিও এখানে 3টে বলা রয়েছে। যদি 3টে বলা না থাকতো, সেই জন্য তোমাদের এখানে 4টে প্লাস একটা ছবি এই হিসেবে রেডি করা হয়েছে। যদি 3টে উল্লেখ করাও থাকে, তোমরা 3টে, তার সাথে কিন্তু পারলে ছবিটা, যদিও এটা একদমই অলংকরণ, তাহলেও কিন্তু ছবিটা দেওয়ার চেষ্টা করবে, মানে তোমাদের কাছে কতটা স্পষ্ট বিষয়টা সেটা বোঝানোর জন্য কিন্তু ছবিটা বেশ দরকারি। তাহলে আরেকটা জিনিস, যখনই পার্থক্য লিখবে, তখন আগে কিন্তু কি করবে না, কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো করছো, তো 3টে কলামে ভাগ করবে পার্থক্যের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, অনেক সময় কি হয়, পার্থক্যের মধ্যে প্রথমেই কিন্তু আমরা অনেক বইয়ের ক্ষেত্রে হয়তো দেখি যে ডেফিনেশনটাকে আমরা উল্লেখ করে ফেলি, কিন্তু সাধারণত পার্থক্যের ডেফিনেশন বাদ দিয়ে যদি করো, ওটা মনে হয় বেশি ভালো হয়। মানে ডেফিনেশনটা তো ওখানে দুটোর মধ্যে পার্থক্য না, কারণ ডেফিনেশন দিয়েই তো বাকি জিনিসগুলো আমরা বলবো। তাহলে যদি আমরা ডেফিনেশন দিলাম আবার ওগুলোকেই ভেঙে বলি, তার থেকে তোমরা কি করলে না, ওই ডেফিনেশন বাদ দিয়ে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে
সেই বৈশিষ্ট্যর ভিত্তিতে পার্থক্যের প্যারামিটার গুলোকে রেডি করে। তো দুটোই হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ি মানেই আমরা জানি বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। বায়ু যখন বালি নিয়ে উড়ে যাচ্ছে, যেতে যেতে দেখা গেল রাস্তায় কিছু তার বাধা সম্মুখীন হতে হলো, সঙ্গে সঙ্গে ওর যে সকল পদার্থ নিয়ে যাচ্ছিল বয়ে নিয়ে যেতে পারলো না, ওইখানে সঞ্চয় করে ফেললো, সেটাই হচ্ছে বায়ুর সঞ্চয় প্রধান ভূমিরূপ বালিয়াড়ি। বালিয়াড়ির মধ্যে বারখান এবং সিফ বালিয়াড়ির কথা বলা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে এই শব্দের উৎপত্তিটা কি। বারখান যেটা, সেটা হচ্ছে একটা তুর্কি শব্দ বারকান, বারকান থেকে, যার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি। আর সিফ যেটা, এইটা হচ্ছে একটা আরবি শব্দ যার মানে হচ্ছে তলোয়ার। তাহলে উৎপত্তিগত পার্থক্য। 2 নম্বর, উৎপত্তি মানে শব্দের যে আক্ষরিক অর্থ, সেই অর্থগত পার্থক্য। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে কিভাবে অবস্থান করছে। বায়ুর অবস্থা, বায়ু যে দিক থেকে প্রবাহিত হচ্ছে তার সাথে আড়াআড়ি ভাবে যখন থাকছে তখন সেখানে বারখান গঠিত হচ্ছে। আর বায়ু, দেখো তোমাদের এখানে বোঝানো হয়েছে বাতাস এভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে বাতাসের সাথে সমান্তরাল ভাবে যখন বালিয়াড়িটা গঠিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সিফ বালিয়াড়ি। এবারে তাহলে ওদের গঠন আমরা এবারে বললাম, বা বায়ুর অবস্থানের ভিত্তিতে গঠন, এটা এইভাবে আমরা পয়েন্টটাকে লিখতে পারি। তারপরে কি আছে, যা এটার আকৃতি কিরকম। এটার আকৃতি কিরকম দেখো, যে অর্ধচন্দ্রাকৃতি, এবং এর সামনের দিকের যে অংশটা, সেই অংশে দেখো দুটো শিঙের মতো অংশ দেখতে পাই। তাহলে একদিকে উত্তল আরেকদিকে অবতল একটা অংশ আমরা বারখানে দেখতে পাচ্ছি। এই একসাথে এটাকে আমরা বলছি অর্ধচন্দ্রাকৃতি। আর সিফ বালিয়াড়ির ক্ষেত্রে কিরকম, সরু লম্বা অনেক দূর পর্যন্ত বিস্তৃত যে বালিয়াড়িগুলো, সেগুলোকে বলা হচ্ছে সিফ বালিয়াড়ি। এছাড়া কি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। বারখানের ক্ষেত্রে যেটা হয়, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান পরিমাণ হয়ে থাকে, আর উচ্চতার ক্ষেত্রে মোটামুটি 30 মিটার পর্যন্ত হয়। সিফ বালিয়াড়ির মধ্যে যে মূল এখানের যে পার্থক্যটা, সেটা কিন্তু দেখো যে দৈর্ঘ্যটা অনেকটা বেশি হয়, প্রস্থ তুলনামূলক অনেক কম হয়। তো এই জায়গাটাতে এই পার্থক্যটা আমাদের দেওয়া রইলো। তোমাদের যে কোনো 3টে বা এছাড়াও তোমরা যদি পার্থক্য লিখতে চাও লিখতে পারো। আরেকটা জিনিস তোমরা এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে উদাহরণ। যেমন কালাহারিতে আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকার কালাহারিতে কিন্তু বারখান দেখা যায়, কালাহারিতে আবার সিফ বালিয়াড়িও দেখা যায়, কিন্তু সিফ বালিয়াড়ি আবার আমাদের ভারতের থর মরুভূমিতেও কিন্তু দেখা যায়। তাহলে এই এক্সাম্পল আর ছবিটা তোমরা অ্যাড করতে পারো। চলে যাচ্ছি পরে। এটা হচ্ছে কি মহাসাগরীয় শৈলশিরা থেকে প্রাপ্ত সমুদ্রবক্ষ বিস্তারের যে কোনো 3টি প্রমাণ সম্পর্কে লেখো। রাইট এনি 3 এভিডেন্সেস অফ সি ফ্লোর স্প্রেডিং obtained from mid oceanic region। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে কি এই যে সমুদ্রবক্ষের বিস্তার, সেটি কি না ছোট্ট একটা যদি ইন্ট্রোডাকশন দিয়ে দাও, না যে প্রক্রিয়ার মাধ্যমে পরিচলন স্রোতের মধ্যে দিয়ে লাভা উদ্গীরণ হয় এবং নতুন সামুদ্রিক শৈলশিরার ওখানে নতুন সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হয় এবং শৈলশিরার দুপাশে বিপরীত দিকে পুরাতন যে সামুদ্রিক ভূত্বকের চলন এবং অধঃপাত অঞ্চলে গিয়ে তাদের অন্তর্ধান হয়ে যাওয়া ঘটে, তাকে আমরা বলবো হচ্ছে কি না সমুদ্রবক্ষ বিস্তার। এবার এই সমুদ্রবক্ষ বিস্তারের অনেকগুলি কারণ হয়, তার মধ্যে আমাদেরকে বলতে বলা হয়েছে যে মহাসাগরীয় শৈলশিরা থেকে প্রাপ্ত কারণগুলি সম্পর্কে বলতে। একটা যেরকম এজ অফ রক্স, অবশ্যই যেহেতু মহাসাগরীয় শৈলশিরা সেইখানে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, সেখানেও তুমি ব্যাসল্ট শিলা দেখতে পাচ্ছ, আবার একটু দূরবর্তী অঞ্চলেও কিন্তু ব্যাসল্ট দেখতে পাচ্ছ, অর্থাৎ একই ধরনের শিলাই কিন্তু মূলত রয়েছে। কিন্তু মহাসাগরীয় ভূত্বকের ওখানে যে শিলা রয়েছে তার বয়স কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, এবং পুরাতন বা যেগুলি দূরবর্তী অঞ্চলের যে ব্যাসল্ট শিলা তার কিন্তু বয়স তুলনামূলকভাবে বেশি, কারণ যেহেতু সেটি আগে সৃষ্টি হয়েছে। এই যে মহাসাগরীয় শৈলশিরা, তার পাশে যে পদার্থগুলি সঞ্চিত হচ্ছে, তাদের যে মেরু প্রবণতা সেগুলো কিন্তু পরস্পর বিপরীত হয়। যদি একই সময় তারা তৈরি হতো তাহলে কিন্তু এই মেরু প্রবণতার যে বা এই যে মেরুর যে অসঙ্গতি, এটা কিন্তু এক ধরনের থাকতো, মানে কোনো অসঙ্গতি থাকতো না, শুধুমাত্র কিন্তু একই ধরনের বিস্তার আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা দেখতে পাই যে দুদিকে
চুম্বকের অসঙ্গতি বিরাজমান। ডেপথ অফ ওশিয়ানিক ওজ, যেখানে ধরো এই যে মহাসাগরীয় শৈলশিরা, সেটা তো নতুন ভূত্বক, সেই কারণের জন্যই কিন্তু সেই অঞ্চলে পিলাজিক যে পলি তার কিন্তু সঞ্চয়ের পরিমাণ কম বা প্রায় নেই। আবার সেইখান থেকে দূরবর্তী অঞ্চলে যত যাব তত দেখব যে এই যে পলির গভীরতা, সেই গভীরতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে তারা অনেক আগেই তৈরি হয়েছিল, এবং তৈরি হওয়ার পরে তারা ওই যে সংজ্ঞায় বলেছি যে মহাসাগরিক শৈলশিরা তার দুপাশে বিপরীত দিকে ক্রমশ চলমান তারা হয়েছে। আর একটা হচ্ছে কি হিট ফ্লো, যেহেতু নিচের থেকে পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমা উঠে আসে, তাই এই যে দেখতে পাচ্ছ যে মিড ওশেনিক রিজ, তার খুব কাছেই কিন্তু অনতি দূরে আমরা ম্যাগমার অবস্থান বা তপ্ত অঞ্চলের অবস্থান দেখতে পারি, কারণ সেটি কিন্তু একটা ডিস্টার্বড এরিয়া। এই হলো গিয়ে মূলত মহাসাগরিক শৈলশিরা থেকে প্রাপ্ত সমুদ্র বক্ষের বিস্তারের কারণ। তোমাদের 3টি কারণ লিখতে বলা হয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো প্রিপারেশন অনুযায়ী যে কোনো 3টি কারণ লিখে দিতে পারো। যদি মনে হয় ছবি আঁকলে তোমার লেখাটি আরো বেশি সুপ্রতিষ্ঠিত হবে, তাহলে অবশ্যই পাশে ছবি এঁকো। যদি আমি মানে তোমাদের মতন জায়গায় থাকতাম, তাহলে আমি নিশ্চয়ই আমার ছবি প্রিপারেশন অনুযায়ী নিশ্চয়ই ছবি ছবি আঁকতাম, আঁকতাম। মাথায় রাখতাম, খালি আমাকে টাইমে কিন্তু শেষ করতে হবে। নিশ্চয়ই এইটা জানে মাথার মধ্যে রেখে কিন্তু কাজটা করো। তুমি যদি কনফিডেন্ট থাকো যে ছবি আঁকার পরেও তোমার পুরো প্রশ্নপত্রের উত্তরটি তুমি সব শেষ যথাসময়ে শেষ করতে করতে পারবো। পারবে, গো ফর দ্যাট পার্টিকুলার ডায়াগ্রাম। চলে যাচ্ছি পরেরটা। স্থিতিশীল পুনর্যৌবন লাভের প্রধান 3টি কারণ সম্পর্কে লেখো। তাহলে পুনর্যৌবন লাভ বিষয়টা কি সেটা আমাদের একটু মনে করে নিই। পুনর্যৌবন লাভ কখন হচ্ছে না, নদীর ক্ষেত্রে এটা হচ্ছে নদী যখন ক্ষয়চক্রের শেষ পর্যায়ে মানে বার্ধক্য পর্যায়ে উপনীত হয়, তখন কোনো কারণে কোনো হয়তো ভূগাঠনিক কারণে ভূমির উত্থান হলো বা কোনোভাবে অবনমন হলো বা সমুদ্র তলের উত্থান অবনমন হলো। মূলত কি আমরা কোথা থেকে কোথায় গিয়ে নদী ক্ষয় করে না কখন, নদীর শেষ পর্যায়ে যখন পৌঁছচ্ছে তখন মূলত যে উচ্চতাটা, যে উচ্চতা যত বেশি উচ্চতা থাকে তখন কিন্তু নদীর নিম্নক্ষয়ের পরিমাণ বাড়ে। তাই জন্য পার্বত্য প্রবাহে নদী নিম্নক্ষয় বেশি করছে, করতে করতে সমভূমি প্রবাহে বা বার্ধক্য পর্যায়ে এসে নদী আর ক্ষয় করতে পারছে না। তার কারণ সেখানে কিন্তু নদী এবং সমুদ্র তল প্রায় মানে সমুদ্র তল এবং নদী এসে যেখানে মিশছে সেটা প্রায় কাছাকাছি হচ্ছে, ক্ষয় করার আর তার ক্ষমতা থাকছে না তখন। কিন্তু ওদের মধ্যেকার দূরত্বের বা দৈর্ঘ্যের যখনই পার্থক্য হয় তখনই নদী কিন্তু আবার পুনরায় ক্ষয় করার মতন ক্ষমতা পায়, তখন সেটাকেই বলা হয় পুনরায় সে তার যৌবন অবস্থায় ফিরে এসেছে, মানে ক্ষয়ের ক্ষমতা পেয়েছে, সেই জন্য সেটাকে পুনর্যৌবন লাভ বলছি। এবার পুনর্যৌবন লাভ 3 ভাবে হতে পারে, স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে আর ইনস্ট্যাটিক হতে পারে। তো এখানে মেনলি বলা হয়েছে যে স্ট্যাটিকের কথা, স্থিতিশীল পুনর্যৌবন। স্ট্যাটিক মানে কি, স্থির। কিরকম স্থির, মানে ভূমিভাগের উত্থান পতন হচ্ছে না বা মূলত সমুদ্র পৃষ্ঠের কিন্তু কোনো উত্থান অবনমন হচ্ছে না, তাও নদীর পুনর্যৌবন লাভ হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি স্থিতিশীল পুনর্যৌবন। কিভাবে তাহলে হতে পারে যে যখন ওদের মধ্যেকার কোনো পার্থক্য বাড়লো না, তাও কি করে তাহলে নদীর ক্ষয়কারী ক্ষমতা বাড়লো? বাড়তে পারে যদি রিভার ক্যাপচার, নদী গ্রাস। নদী গ্রাসটা কিরকম না, যখন একটা জলবিভাজিকার দুপাশে দুটো নদী বা রিভার সিস্টেম তৈরি হয়েছে, একদিকে শক্তিশালী নদী যখন মস্তক বরাবর ক্ষয় করে জলবিভাজিকাকে ক্রস করে উল্টো দিকের যে দুর্বল নদীটাকে, সেই নদীর জলটাকে নিজের আওতায় নিয়ে আসলো, সেটাকে তখন বলা হচ্ছে নদী গ্রাস করে ফেললো। কে গ্রাস করলো? শক্তিশালী নদী। এবার শক্তিশালী নদী যখনই দুর্বল নদী থেকে জলটা নিয়ে নিল, তাহলে কি হলো, নদীর মধ্যে জলের পরিমাণ বেড়ে গেল। জলের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথেই নদীর কিন্তু ক্ষয়কারী ক্ষমতাটা বাড়ছে, তখন নদী তাহলে আবার পুনর্জীবন লাভ করে ফেললো। বা কি হতে পারে না, রিলিজ অফ লোড। আমরা জানি তো যে নদী আসছে যখন, তখন পার্বত্য প্রবাহ বা মালভূমি প্রবাহের মধ্যে দিয়ে যখন অগ্রসর হতে হতে সমভূমি প্রবাহতে এসে পৌঁছেছে, তখন কিন্তু যা যা ক্ষয় করেছে কিছু কিছু জিনিস কিন্তু তার সাথে সাথে বয়ে নিয়ে এসেছে, নুড়ি বালি পাথর এগুলো। কিন্তু যদি ওই নুড়ি বালি পাথরগুলো রিলিজ হয়ে যায়, ওর বোঝাটা কমে যায়, তখন কি হবে, নদীর মধ্যে জলটা থাকবে। এবার জল যেই থাকলো, বোঝা কমে গেল, তখন নদী ওই জলটার মধ্যে আবার পুনরায় শক্তি আসলো। কিসের শক্তি? ক্ষয়কারী শক্তি আবার ফিরে পেল, তখনও কিন্তু নদী পুনরায়
পুনর্জীবন লাভ করতে পারে। এছাড়া যদি নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাহলেও কিন্তু ভূমিভাগের কোনো উত্থান অবনমন না হয়েও সেই জলের পরিমাণ, জলস্রোতের পরিমাণ বেড়ে কিন্তু পুনর্জীবন লাভ হতে পারে। তাছাড়া ক্লাইমেটিক চেঞ্জ, ধরে না কোনো একটা শুষ্ক জলবায়ু অঞ্চল পরবর্তীকালে আর্দ্র জলবায়ুর আওতায় চলে আসলো, তখন তাহলে যে অঞ্চল দিয়ে জলের প্রবাহ বা নদী প্রবাহের কোনো কারণ ছিলই না বা ব্যবস্থা ছিল না, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের শুরু হলো। বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সাথে সাথে তখন কি হলো, ওখানে নদীগুলো তৈরি হলো এবং নদীর ক্ষয়কারী শক্তি পেল, তখনও কিন্তু নদীতে পুনর্জীবন লাভ হতে পারে। তাহলে এইগুলোই হচ্ছে স্থিতিশীল পুনর্জীবন লাভের ফলে প্রধান তিনটি কারণ। এই তিনটি কারণ তোমরা লিখে, তোমরা এভাবে ছকের মধ্যেও লিখতে পারো, ছক ছাড়াও তোমরা লিখতে পারো, তোমরা জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করা হয়েছে তোমাদের সুবিধা মতো করবে। চলে আসছি তাহলে পরের প্রশ্নে। পৃথিবীর জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে মিলানকোভিক যে চক্র, সেই চক্রটি লেখো। রাইট আ নোট অন দি মিলানকোভিক সাইকেল ইন দি কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ অফ দি আর্থ। পৃথিবী জুড়ে দীর্ঘ সময় নিরিখে, গড় 35 বছর ধরে নেওয়া যদি যায়, যে জলবায়ুর যে পরিবর্তন হয় তাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে জলবায়ুর প্যারামিটারের যে চেঞ্জেস গুলি আসে তাকে জলবায়ুর পরিবর্তন আমরা বলবো। এবার এই যে জলবায়ু পরিবর্তনের না অনেক ধরনের কারণ হয়, তার মধ্যে একটি কারণ হচ্ছে গিয়ে ওই মেলানকোভিক সাইকেল রিলেটেড যে কারণ। এই মেলানকোভিক সাইকেলটি, এই যে মিলুটন মেলানকোভিক, একজন সাইবেরিয়ান সায়েন্টিস্ট, তার নাম অনুসারে হয়েছিল। এর মূলত তিনটি জিনিস রয়েছে। কিরকম? একটা হচ্ছে কি ইসেন্ট্রিসিটি। এটা মানে কি, এই যে ধরো চেঞ্জেস ইন দি শেপ অফ দি আর্থস অরবিট। আর্থস এর অরবিট তো আমরা জানি যে উপবৃত্তাকার হয়, কিন্তু 1,00,000 বছর বা 1,10,000 বছরের একটা সাইকেল থাকে, যেখানে এই যে অরবিটটি সেটি উপবৃত্তাকার থেকে বৃত্তাকার, আবার বৃত্তাকার থেকে বৃত্তাকার এইভাবে ঘুরতে পারে। যখন সেটি বৃত্তাকার হচ্ছে তখন বুঝতে হবে যে আবহাওয়ার মধ্যে কিন্তু যে তোমার উষ্ণতার পরিমাণটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তেমনি উপবৃত্তাকার হলে নর্মাল যে কন্ডিশন থাকবে সেটাই কিন্তু মূলত হবে। এটা মাথায় রাখতে হবে। এই যে গ্লেশিয়ার পিরিয়ড থাকে, ইন্টারগ্লেশিয়াল পিরিয়ড থাকে, তা কিন্তু এই যে চক্রের আওতার মধ্যেই কিন্তু পড়ছে। অ্যাক্সিয়াল টিল্ট, যাকে আমরা বলি হচ্ছে কি অবলিকিউটি। আমরা তো জানি যে আমাদের পৃথিবীর যে অক্ষটি সেটি ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে 23.5 ডিগ্রি কোণে আনত অবস্থায় রয়েছে বা হেলে অবস্থান করছে। কিন্তু এটি কি সারা বছরই বা সবসময় কি এরকম থাকে? মিলানকোভিক সাইকেল বলছে এটা কিন্তু সবসময় এরকম থাকে না। সেখানে একটা 22 ডিগ্রি থেকে মোটামুটি 25 ডিগ্রির কাছাকাছি একটা চলন দেখতে পাওয়া যায় বা হেলে থাকার অবস্থানের চেঞ্জ দেখতে পাওয়া যায়। যেখানে অ্যাক্সিসটা যদি প্রায় 25 ডিগ্রির কাছাকাছি হেলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে শীতও তীব্র, গরমও তীব্র। তার মানে রেঞ্জ অফ টেম্পারেচার পরিমাণ কিন্তু প্রচন্ড বেশি, অর্থাৎ আবহাওয়ার বা জলবায়ুর মধ্যে চরম ভাবাপন্ন একটা অবস্থা বিরাজ করবে। আর যদি এই অ্যাক্সিসটি মূলত 22 ডিগ্রির কাছাকাছি থাকে, অর্থাৎ কম হেলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই চরম ভাবাপন্ন অবস্থা থেকে সমভাবাপন্ন অবস্থার দিকে কিন্তু ব্যাপারটি এগিয়ে আসবে। আরেকটি জিনিস, সেটি হচ্ছে কি প্রিসেশনের কথা বলা হচ্ছে। এই যে আমাদের যখন লাট্টু যখন যেভাবে ঘোরে, অর্থাৎ এইভাবে, এই যে আমাদের যে অ্যাক্সিসটা রয়েছে না, সেটা না এরকম করে ঘুরছে, টলমল করছে। এই টলমল করার জন্য কিন্তু কোন সময় অ্যাক্সিসটা সূর্যের কোন দিকে হেলে থাকছে, অর্থাৎ কোন গোলার্ধটা কোন সময় সূর্যের দিকে হেলে থাকছে, সেটা কিন্তু নির্ধারণ করবে এই প্রিসেশনটা। ফলে হয়তো দেখা যাচ্ছে যে অপসূর চলছে, অপসূরের সময় যেটা থাকার কথা, যেই গোলার্ধটা সূর্যের দিকে হেলে থাকার কথা সেটা নেই, তার পরিবর্তে অন্য একটি গোলার্ধ রয়েছে, তাহলে তার প্রভাবটা বিরূপ হবে। ঠিক এইভাবেই কিন্তু এই তিনটে বিষয়কে নিয়ে আমাদের মিলানকোভিক সাইকেল, এবং মিলানকোভিক সাইকেল আসলে পরীক্ষাতে তোমাদের কিন্তু এই তিনটে বিষয়কে অবশ্যই আলোচনার মাধ্যমে তুলে ধরতে হবে, এবং পাশে যদি পারো প্রতিটির ছবিগুলি তোমার মতন করে দিতে পারো, এই প্রতীকী ছবি তুমি দিতে পারো, তাহলে আমার মনে হয় 3 নম্বর পেতে সমস্যা হবে না। একদমই তাই, জলবায়ু পরিবর্তনের মধ্যে এটা আছে। একদম, হ্যাঁ, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা খুব বিষয়। ইন্টারেস্টিং। তোমরাও ধরো, আমরা কিন্তু জানতাম যে 23.5 ডিগ্রি, কিন্তু যখন এটা পড়বে তখন তোমরা জানতে পারছো কিন্তু যে এটা 23.5 এর মধ্যে আগে পিছে হয়। তাহলে এই জিনিসগুলো, এই যে এখন তো এটা খুব একটা মানে
গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়। জলবায়ুর পরিবর্তন পরিবর্তন। হচ্ছে এবং সেটার কারণগুলো যে এই ক্ষেত্রেও আছে। আমরা হুম। সাধারণত পড়ার তোমরা যখন পড়ছো যে দূষণ হচ্ছে বা এইভাবে হ্যাঁ, পরিবেশের উষ্ণতার পরিবর্তন হচ্ছে, কিন্তু আসল যে কারণ আরো কিছু রয়েছে সেগুলো প্রাকৃতিক কিন্তু কারণের মধ্যে প্রাকৃতিকের মধ্যে, এটা তোমাদের কিন্তু তাই জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা যখনই এই মেলানকোলিক সাইকেলে 3টে পার্ট লিখবে অবশ্যই কিন্তু মাথায় রেখো কত টাইম টাইম পিরিয়ডে পিরিয়ডটা হচ্ছে সেটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। একটা 1,00,000 বছর, একটা একটা 41,000, একটা হচ্ছে কিন্তু 23,000 এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, চলে যাচ্ছি পরের সেগমেন্টে। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 3টি বৈশিষ্ট্য। তাহলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে কিন্তু শুধুমাত্র যে অর্থনৈতিক উন্নয়ন তা না, সামগ্রিক উন্নয়ন কিভাবে হবে সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং তার মধ্যে কি কি দেওয়া থাকছে তাহলে, যে ফোকাস অন বেসিক নিডস। এটাও কিন্তু কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটাও একটা রাষ্ট্রের ইয়ের মধ্যে পড়ছে, আওতার মধ্যে পড়ছে, এবং তারাই ঠিক করছে যে কিভাবে একটা দেশকে, একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি কি কল্যাণ করতে হবে সেই দেশের জন্য। এবং এখানে কিন্তু ধরো প্রত্যেকের জন্য যে সেম প্যারামিটারকে সেম ভাবে ব্যবহার করতে হবে তা না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেমন ইকুয়ালিটি আর ইকুইটির কনসেপ্টটা, সেটা কিন্তু এখানে অনেকটাই আসছে, যে যে সকল মানুষজনের অবস্থা হয়তো তার তুলনামূলক ভালো কন্ডিশনে রয়েছে, তাদেরকে কিন্তু কম হেল্প করলেই তারা একটা জায়গায় পৌঁছতে পারবে। কিন্তু তুলনামূলক যাদের অবস্থা হয়তো অনেকটা কম জায়গায় রয়েছে, খারাপ পরিস্থিতিতে রয়েছে, তাদেরকে কিন্তু আরো বেশি করে হেল্প করা দরকার পড়ছে। তখন সেটাকে বলা হয় ইকুইটি। আর যদি আমরা দুজনকেই সমানভাবে অপরচুনিটিস দিই, তখন সেটাকে আমরা বলছি ইকুয়ালিটি। ইকুয়াল অপরচুনিটিকে ইকুয়ালিটি। আর যার যতটা ল্যাকিং তাকে সেইটুকুনি ফিল আপ করাটা আমাদের বলা হচ্ছে ইকুইটি। তো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিন্তু ইকুইটির বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্টে বলছে ফোকাস অন বেসিক নিডস। আমাদের ন্যূনতম মানে বেঁচে থাকার জন্য যে মৌলিক উপাদানগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্যের সাথে নিশ্চয়ই পানীয় থাকছে, এবং তার সাথে হেলথ কেয়ারটাও দরকার, মানে স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তাহলে তার জন্য একটা দেশের কল্যাণ করার জন্য কিরকম ভাবে আমরা ফুড, হেলথ কেয়ার, এডুকেশন ফেসিলিটিস গুলো দিতে পারি, ইমপ্রুভ করতে পারি, সেই বিষয়টা থাকছে। সেকেন্ড পয়েন্ট কি, ইনকাম অ্যাজ আ মেজার অফ ডেভেলপমেন্ট। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মধ্যে আমরা আগেও বলেছি যে সেখানে কিন্তু শিক্ষা, আয়, এই প্রত্যেকটাই হচ্ছে প্যারামিটারের মধ্যে পড়ছে। তো সেখানে যদি প্রত্যেকের ইনকামটা একটা এমন লেভেল পর্যন্ত হয় যে তারা তাদের প্রয়োজনীয় ন্যূনতম চাহিদার বিষয়গুলো ফুলফিল করতে পারে, তাহলেই যথেষ্ট। 3 নম্বরের ক্ষেত্রে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি, বিভিন্ন যে পলিসি নিচ্ছে গভর্নমেন্ট থেকে, যেমন ধরো বেকার ভাতা, যেমন হয়তো বিধবা ভাতা, এই যে বিষয়গুলো নেওয়া হচ্ছে, বা পেনশন, রেশন, এই যে কনসেপ্ট গুলো এসেছে, সেগুলো কিন্তু গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, যে তাদের প্রত্যেকটা মানুষকে, যারা হয়তো অনেকটা ডিপ্রাইভ, তাদেরকে তাদের যোগ্য মতো, তাদের প্রয়োজন মতো সুবিধে দিয়ে সাহায্য করা। তাহলে এই হলো 3টে বৈশিষ্ট্য লিখলেই কিন্তু তোমরা টু দা পয়েন্ট 3 নম্বর পেয়ে যাবে খুব সহজে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মানব উন্নয়ন সূচকের 3টি গুরুত্ব। রাইট 3 সিগনিফিকেন্সেস অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI। আচ্ছা, মানুষের যেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ক্ষমতায়ন, স্বাধীনতা এবং সুযোগের বৃদ্ধি বিকাশ ঘটানো সম্ভব, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি মানব উন্নয়ন প্রক্রিয়া। আর যেই পরিমাপযোগ্য যৌগিক সূচকের মাধ্যমে মূলত মানুষের গড় আয়ু, হ্যাঁ, মানুষের শিক্ষা বা জনসাধারণের যে আয়, এর উপর ভিত্তি করে কতটা মানব উন্নয়ন হয়েছে সেটিকে মেজার করা যায় বা পরিমাপ করা যায়, তাকে আমরা বলবো হচ্ছে কি মানব উন্নয়ন সূচক। এবার এই মানব উন্নয়ন সূচকের 3টি গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একটা, অনেকগুলি দিকই রয়েছে, এখানে আমার পছন্দ মতো 3টে আমি বলেছি। একটা যেরকম হচ্ছে কি মেজার্স ওভারঅল ডেভেলপমেন্ট, কারণ HDI দিয়ে না হেলথ, এডুকেশন, ইনকাম, এই 3টে জিনিস যদি আমি পরিমাপ করতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু অনেকটাই ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে যাব বা এগিয়ে রাখতে পারবো। এরপরে এই যে জিনিসপত্রগুলি রয়েছে, এই যে প্যারামিটারগুলি, এই যে কোন কোন দিক আমি মানব উন্নয়ন সূচকের মাধ্যমে মাপছি, সেগুলোকে যদি মেপে ফেলা যায়
এবং দুটি দেশের মধ্যে যদি তুলনা করা যায়, এই দুটি দেশকে একটা গ্রুপ করে অন্য কোনো দুটি দেশের সঙ্গে তাদের কম্পেয়ার করতে পারা যায় বা বিশ্বে অবস্থিত সমগ্র দেশের মধ্যে তুলনা করা যায়, সেইগুলো কিন্তু আমরা করতে পারবো এই মানব উন্নয়ন সূচকের মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই এত মাপঝোঁক, এই এত তুলনা করার পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে গিয়ে কিছু নিয়ম নীতি পরিকল্পনাকে প্রণয়ন করা। সেই ক্ষেত্রে এই এইচডিআই তাহলে আমাকে কিন্তু গাইড করছে পলিসি মেকিং এর জন্য। সেই কথাটাই লেখা আছে যে এইচডিআই হেল্পস গভর্নমেন্টস অ্যান্ড অর্গানাইজেশন আইডেন্টিফাই এরিয়াস নিডিং ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্ল্যান ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপ প্রোগ্রামস। তাহলে তোমাদের পছন্দ মতো যে কোনো তিনটি সিগনিফিকেন্স কিন্তু তোমরা এখানে লিখতে পারো। এই হলো গিয়ে ব্যাপার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, উন্নয়নশীল দেশে জনাকীর্ণতার প্রভাব সম্পর্কে তোমার মতামত প্রকাশ করো। তাহলে প্রথমত জনাকীর্ণতা কি? জনাকীর্ণতা যখন আমরা পড়ছি তখন কি হচ্ছে না, একটা ইমব্যালেন্স কন্ডিশন কিসের কিসের মধ্যে, জনসংখ্যা আর সেখানকার প্রাপ্ত সম্পদের মধ্যে। যখন জনসংখ্যা এবং সম্পদের মধ্যে একটা প্যারিটি থাকবে সেটাকে আমরা কাম্য জনসংখ্যা বলি। আর যখন সেই সাম্যতা থাকে না তখন দুরকম কন্ডিশন হতে পারে, জনসংখ্যা বেশি সম্পদ কম যেটাকে জনাকীর্ণতা, জনসংখ্যা কম সম্পদ তুলনামূলক বেশি তখন সেটাকে জনস্বল্পতা। তো আমাদের জনাকীর্ণতা সম্পর্কে বলা হচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখো, শুধুমাত্র যদি বলা হতো জনাকীর্ণতার প্রভাব লেখো তাহলে আমরা কিন্তু যে এখানে প্রথমের 4টে পয়েন্ট দিয়েছি যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু তোমার মত প্রকাশ করার একটা জায়গা থাকছে সেই জন্যই কিন্তু আমরা 5th পয়েন্টটাকেও এখানে অ্যাড করছি। এবার তাহলে ডিসকাস করি কিভাবে দেওয়া হয়েছে। এখানে যেহেতু 3টে বা 4টে কিছু উল্লেখ করা নেই সেই জন্য আমরা 3 নম্বরের প্রশ্ন লেখা সত্ত্বেও 5টা পয়েন্ট নিচ্ছি, চেষ্টা করবে 3-এর বেশি পয়েন্টে লেখা। ফার্স্টে আছে প্রেসার অন রিসোর্সেস। তাহলে কি কি ধরনের সম্পদ হচ্ছে? খাদ্য সম্পদ, খাদ্যের সাথে জল সম্পদ, এবং শুধুমাত্র খাদ্য জল তা না, বিভিন্ন যে এনার্জি আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল শক্তি প্রয়োজন হচ্ছে সেই সমস্ত কিছুর তো একটা আমাদের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই বিষয়গুলো যেগুলো তার উপরে কি করছে না, প্রেসার পড়ছে। কেন প্রেসার পড়ছে? আগেই বলা হয়েছে জনসংখ্যা বেশি সম্পদ কম। তাহলে সম্পদ যেই কম হবে মানে চাহিদা বেশি যোগান কম, চাহিদা এবং যোগানের মধ্যে যখনই একটা ডিসপ্যারিটি থাকবে তখনই একটা ক্রাইসিস তৈরি হবে এবং তাহলে একটা প্রেসার পড়ছে কিসের উপর, ওই সম্পদগুলোর। এরপরে বলা হচ্ছে স্ট্রেন অন সার্ভিসেস। শুধুমাত্র যে রিসোর্স গুলোর উপরে একটা প্রেসার পড়লো তা না, তার সাথে বিভিন্ন যে পরিষেবাগুলো রয়েছে, কি কি পরিষেবা আমরা একটা যখন অ্যাজ এ হিউম্যান বিং আমরা যখন থাকছি তখন আমাদের কি কি পরিষেবা প্রয়োজন, হেলথ কেয়ার, এডুকেশন, হাউজিং সিস্টেম, এগুলো আমাদের মিনিমাম দরকার, আদারওয়াইজ তো আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারবো না। তো এইগুলো যদি আমরা প্রপারলি না পাই, কেন না পেতে পারি, তার কারণ কি না, ওখানে ডিসপ্যারিটি তৈরি হয়েছে, রিসোর্স কম কিন্তু আমাদের আমাদের ডিমান্ড বেশি থাকছে। সেই জন্য কিন্তু এর ক্ষেত্রেও, এবং এর ক্ষেত্রে কি হয়, তার ফলে বিভিন্ন স্লাম এরিয়া যেখানে তৈরি হচ্ছে এবং তার জন্য তাদের হেলথ কেয়ার প্রপারলি পাচ্ছে না, এবং তারা যখন ওরকম একটা স্লাম বা বস্তি ফর্ম করে থাকছে এবং তার জন্য তাদের হাউজিং সিস্টেমটা খারাপ হচ্ছে, তার ফলে তা কিন্তু তাদের যেমন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে একই রকম কিন্তু তাদের শিক্ষার উপরও প্রভাব ফেলে। কিরকম না, তারা ওই জায়গা থেকে বেরিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত পৌঁছানো, বা অনেক সময় কি হয় না, তাদের সেই সময়টা তারা হয়তো অন্যান্য কাজ করে তাদেরকে শিক্ষা জন্য সময় বার করতে হচ্ছে, সেই সময়টা তারা পায় না, তার ফলে সেই অসুবিধাগুলো হতে পারে। এনভায়রনমেন্টাল প্রবলেমস, ওইগুলোও কিন্তু এনভায়রনমেন্টাল প্রবলেম, যেটা তোমাদের বললাম যে হাউজিং সিস্টেমের প্রবলেম যেটা হচ্ছে। তো এরপরে কি আসছে তাহলে, এনভায়রনমেন্টের মধ্যে কজেস অফ পলিউশন। যখনই পপুলেশন বেশি তখন তারা হচ্ছে ট্রাফিকের পলিউশন, ট্রাফিক থেকে যে বিভিন্ন রকমের দূষণ হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং পুয়ার স্যানিটেশন, এগুলো এফেক্ট করছে হেলথকে। তারপরে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি, যখনই মানুষজনের সংখ্যা বেশি তখন দরিদ্রতা বাড়ছে। দরিদ্রতা বাড়ার কারণ কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু চাকরির সুযোগ পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট অবস্থায় অনেকেই থেকে যাচ্ছে। নিডস ফর পপুলেশন কন্ট্রোল, এটাই তোমাদের বললাম, যেহেতু তোমাদের মতামত চাওয়া হয়েছে, তোমরা বললে এগুলো তো নর্মালি বৈশিষ্ট্যই, তার সাথে যেহেতু আমরা আমাদের তরফ থেকে বলছি কি না,
ওই জায়গাতে পপুলেশন পলিসি নিতে হবে, যাতে কিনা ওইখানের জনসংখ্যা এবং সম্পদের মধ্যে একটা প্যারিটি তৈরি করে গ্রাম্য জনসংখ্যা পৌঁছতে পারে। একদমই বেশ। তাই। চলে যাচ্ছি পরের প্রশ্নে। থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের 3টি ত্রুটি লেখো। জনসংখ্যা বৃদ্ধির আমাদের 2টি তত্ত্বের মধ্যে একটি হচ্ছে গিয়ে এই থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব। এই যে তত্ত্বের অনেক ত্রুটি আছে, অনেক গুরুত্বপূর্ণ দিকও আছে। প্রশ্নে হচ্ছে ত্রুটি, তাই আমাকে 3টি ত্রুটি লিখতে বলা হয়েছে, আমি 3টি ত্রুটি লিখছি। কি আছে না, আন্ডার এস্টিমেটস দ্য টেকনোলজিক্যাল প্রোগ্রেসেস। আচ্ছা, কি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ম্যালথাস বলেছিলেন না যে জনসংখ্যা কিভাবে বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের খাদ্য সম্পদ তো সেভাবে বাড়ে না। সেই যে বৃদ্ধি বা কমে যাওয়ার তিনি যে অনুমানটা করেছেন, এখনকার দিনে কিন্তু আমরা জানি বিভিন্ন রকমের কৃষি ভিত্তিক বিপ্লবের কথা, সবুজ বিপ্লবের কথা আমরা। তো এই যে বিপ্লবের মাধ্যমে নতুন ভ্যারাইটির বিভিন্ন রকমের সিডস বা বীজ নিয়ে এসে কিন্তু অনায়াসে উৎপাদনকে অনেকটা বৃদ্ধি করা যায়। ফলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে যেখানে আমরা কি করতে পারি, অ্যাডভান্সেস ইন এগ্রিকালচারাল এন্ড ফুড প্রোডাকশন, এটা কিন্তু ম্যালথাসের তত্ত্বকে নস্যাৎ করতে পারে বা কিছুটা হলেও খণ্ডিত করতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ইগনোর সোশ্যাল এন্ড ইকোনমিক ফ্যাক্টরস। কি জিনিস না, এই যে পপুলেশন গ্রোথ হচ্ছে, এই পপুলেশন গ্রোথ ক্যান বি কন্ট্রোল বাই ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এর কথা কিন্তু ম্যালথাস তার যেই প্রিভেন্টিভ চেকস গুলি রয়েছে সেখানে কিন্তু বলেননি। গর্ভনিরোধক ব্যবস্থার কথা বলেননি, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলেননি। ফলে এই বিষয়গুলো তিনি কিন্তু তার তত্ত্বের মধ্যে রাখেননি। এইটা একটা তার ত্রুটি। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে পেসিমিস্টিক ভিউ, তিনি বলছেন যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়লে যদি ঠিকঠাক করে খাদ্য সম্পদের সংকুলান না থাকে, সেই ক্ষেত্রে বন্যা দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। অর্থাৎ তিনি বলেই দিচ্ছেন এবং আশা রাখছেন যে এই অবস্থা যদি দাঁড়ায়, তাহলে কখনো না কখনো বন্যা দুর্ভিক্ষ মহামারী এগুলো দেখা দেবেই, এবং যার ফলে পপুলেশন নিজের থেকে কমে যাবে, যাকে তিনি ইতিবাচক ব্যবস্থা সম্পর্কে বলেছেন। আমরা অবশ্যই এর মধ্যে ম্যালথাসের ফাঁদের কথা পড়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে একটা হতাশাবাদী একটা অ্যাপ্রোচ, মানে এই যে এরা এই ধরনের খারাপ অবস্থা আসবেই, ঘটবেই, এগুলো তো নাও ঘটতে পারে। কারণ এখন অনেকভাবেই আমরা তার এগুলো মোকাবেলা করতে পারা যাচ্ছে বিভিন্ন রকমের প্রযুক্তির মাধ্যমে, উন্নতির মাধ্যমে, নতুন নতুন কৃষি ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করে, নানান ধরনের হেলথ রিলেটেড বা স্বাস্থ্য বিধিকে নিয়ে আমরা কিন্তু এগুলোকে অনায়াসেই এখন রোধ করতে পারি। ফলে এই দিকগুলো কিন্তু ম্যালথাসের তত্ত্বে কিন্তু লেখা ছিল না, বা ম্যালথাস কিন্তু সেই তত্ত্বতে বলে যাননি। ফলে এই অসংখ্য ত্রুটির মধ্যে এই 3টে ত্রুটি আমার মতন করে আমি লিখেছি, তোমরা তোমাদের মতন করে যেটা খুশি যুক্তি সহ লিখতে পারো। এই হলো গিয়ে ব্যাপার। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ভারতবর্ষে সমুদ্র ভিত্তিক বাণিজ্যিক মৎস্য আহরণের উন্নতির কারণ কি কি হবে? এখানে তাহলে কয়েকটা কারণ তোমাদের বলা হয়েছে, তোমরা যেহেতু এখানে কটা কারণ উল্লেখ করা নেই, 3-এর বেশি চেষ্টা করো লেখার জন্য। তোমাদের ফার্স্টে বলা হচ্ছে লং কোস্ট লাইন অ্যান্ড ভাস্ট ইইজেড, মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো তাহলে যেহেতু অনেকটা বড় আমাদের ভারতের যে তটভূমিটা, তটরেখাটা, সেটা অনেকটা দীর্ঘ, এবং তার জন্য অনেকটা জায়গা কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে আমরা পাচ্ছি, যেখান থেকে আমাদের দেশ আমাদের অনেকটা মাছ সংগ্রহ করতে, মৎস্য সংগ্রহ করতে সমর্থ হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। আর কি রয়েছে, উন্নতির কারণের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স অফ মেরিন ফিশ। ওখানে কিন্তু বিভিন্ন রকমের, যেমন সার্ডিন, যেমন টুনা, এই ধরনের বিভিন্ন রকমের মেরিন ফিশ আমরা কিন্তু কালচার করতে পারছি, যেহেতু আমাদের কোস্ট লাইনটা অনেকটা বড়, অনেকটা বেশি জায়গা আমরা পাচ্ছি। তারপর থাকছে গ্রোয়িং মার্কেট ডিমান্ড। আমাদের দেশের যে ডোমেস্টিক কনজাম্পশনটা, তো সেটাকে কিন্তু পূরণ করতে তো পারছি, তারপরেও কিন্তু আমরা রপ্তানি করতে পারছি। যেমন চিংড়ি মাছের রপ্তানি কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে হয়। শুধু চিংড়ি না, কড মাছের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা এটা কিন্তু বাইরে বিদেশে রপ্তানি করতে পারছি, এবং বিদেশে রপ্তানি করা মানেই আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, মানে আমাদের দেশের কিন্তু উন্নয়নটা বাড়বে। প্রোটিন সমৃদ্ধ খাদ্যের হিসাবে কিন্তু যোগান, যেটা মাছ ক্ষেত্রে ভীষণ ডিমান্ড বেশি, সেটাই হচ্ছে ব্যাপার, যেহেতু প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এরপরে মডার্ন ফিশিং টেকনোলজি।
আমাদের কিন্তু আগে যেটা হতো, আমাদের আগে আভ্যন্তরীণ মৎস্য চাষটা যতটা ভালোভাবে হতো, বাণিজ্যিকটা ততটা করতে পারা এক্স্যাক্টলি। যেত না। কেন কিনা আমাদের টেকনোলজিক্যাল যেটা ল্যাকিং ছিল। কিন্তু এখন যেমন ধরো স্যাটেলাইট ইমেজ থেকে কিন্তু আগে থেকেই বোঝা যায় যে কোন কোন জায়গায় মাছের ঝাপটা রয়েছে। তো ওশান স্যাট যেগুলো রয়েছে তাদের মেন কাজই কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ওই ছবিগুলোকে তুলে ধরা। তাহলে সেখান থেকে ধীবররা গেলে অনেকটা বেশি পরিমাণ মাছ সংগ্রহ করতে পারবে। এই ধরনের বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন হচ্ছে ট্রলার যেগুলো, সেগুলোকে ইউজ করা হচ্ছে। ইকো সাউন্ডারের মাধ্যমেও বোঝা যেতে পারে যে কোথায় মাছের অবস্থান বেশি রয়েছে। এর মাধ্যমে আমরা মাছের উৎপাদন যখন বেশি করতে পারবো, রপ্তানি বেশি, একই রকম উন্নয়ন বেশি করতে পারবো আমাদের দেশের জন্য। গভর্নমেন্ট ইনিশিয়েটিভস কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন ব্লু রিভলিউশন, এটা তোমরা জানো যে মৎস্য চাষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রামস গুলো যেটা দেওয়া হচ্ছে ধীবরদেরকে, যে কিভাবে কোথা থেকে মাছ সংগ্রহ করলে তোমাদের ক্ষেত্রে সেটা বেশি লাভদায়ক হবে। এগুলো খুব পজিটিভ দিক। ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার, তাহলে আমাদের যে সকল ইনফ্রাস্ট্রাকচার গুলো ছিল, যেমন ধরো যে মৎস্য বন্দর যেগুলো, সেগুলো প্লাস ওই মাছটাকে তো সবসময় ধরো এসে না এসেই যে একদম সঙ্গে সব, যেহেতু ওটা পেরিজেবল গুড, মানে সহজে পচনশীল, সেজন্য কোল্ড স্টোরেজ তৈরি করা, সেগুলো যত করা হচ্ছে তত কিন্তু আরো বেশি ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের গোপালপুরেও কিন্তু এই খুব সুন্দরভাবে একটা ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে মৎস্য বন্দর হিসেবে, ওটা খুবই এখন পপুলার। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এবং এর ফলে কি হচ্ছে, আমাদের আমাদের যে আগেই বলছিলাম, একটু আগে পড়ছিলাম যে আমাদের জনসংখ্যা বেশি হয়ে গেলে, রিসোর্স কম হলে তাদের মধ্যে একটা অসুবিধে হচ্ছে কর্মহীনতা। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু এইটা একটা বর্ধিষ্ণু একটা শিল্পের দিক, তার ফলে সেখানে কিন্তু প্রচুর মানুষের আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দিতে পারছি। আর তাছাড়া বেটার ট্রান্সপোর্ট অ্যান্ড প্রিজার্ভেশন, ট্রান্সপোর্টের ক্ষেত্রে তো সুবিধা হচ্ছে, ওগুলোকে ট্রান্সপোর্ট যেহেতু এখন বেটারমেন্ট হয়েছে, তার ফলে মাছগুলোকে সহজে সেই জায়গাতে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে। তার ফলে মার্কেটটা কিন্তু অনেকটা বর্ধিত হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। এইগুলো তাহলে তোমাদের উন্নতির কারণ, তোমরা 3 নম্বরের মতন করে গুছিয়ে লিখবে। তোমরা মোটামুটি 5 থেকে 6টা যদি লিখতে পারো ভালো করে, তাহলে আমার মনে হয় উত্তরটা দাঁড়িয়ে যাবে। এবং একটা কথা জাস্ট আমি একটুখানি ম্যাডামের অনুমতি নিয়েই বলছি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে প্রত্যেকটি যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলি তুমি কিন্তু শুধুমাত্র যে এরকম লিখে দিলে যে অনেক চাকরির সুযোগ আছে তাই ভারতবর্ষ সামুদ্রিক ভিত্তিক বাণিজ্যিক মৎস্য আহরণের উন্নতি হচ্ছে, তা কিন্তু লিখো না। তার সঙ্গে অবশ্যই কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু ইনক্লুড করো, না হলে কিন্তু লেখাটা দাঁড়াবে না সেখানে। যেরকম কেন বেড়েছে, কিসের জন্য বেড়েছে, সেইটা তোমার কিন্তু অবশ্যই একটু লিখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভূমি ব্যবহার এবং ভূমি আচ্ছাদনের পার্থক্য কি? এবার এই যে পার্থক্য, এখানে দেখো, এখানেও আবার কিন্তু 3টে পার্থক্যের কথা বলা নেই, কিন্তু বলা হয়েছে যে ভূমি ব্যবহার এবং ভূমি আচ্ছাদনের মধ্যে পার্থক্য লেখো। মোটামুটি 4টে-5টা এরকম করে তোমরা মানে লিখতে পারো, 3-এর অধিক করে। তা ল্যান্ড ইউজটা কি? ল্যান্ড ইউজ হচ্ছে কি করে আমি একটা ভূমিকে ব্যবহার করছি। হ্যাঁ, এটা মানুষের মাধ্যমে নিয়ন্ত্রিত, মানুষের বৈজ্ঞানিক কার্যকলাপের মাধ্যমে নিয়ন্ত্রিত, পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর সেই দিক থেকে ল্যান্ড কভারটা কি? ল্যান্ড কভারটা হচ্ছে কি একটা ভূমির কি কি ভাবে আচ্ছাদিত হয়ে রয়েছে, সেটা বনভূমি দিয়ে আচ্ছাদিত হতে পারে, তৃণভূমি দিয়ে আচ্ছাদিত হতে পারে, ঠিক আছে, অর্থাৎ প্রাকৃতিক বিষয় দিয়ে। তার মানে বুঝতে হবে যে এইখানে চেঞ্জিং ফ্যাক্টরস হচ্ছে কি প্ল্যানিং, পপুলেশন এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, আর এই ক্ষেত্রে যদি চেঞ্জিং ফ্যাক্টরস থাকে সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস আর হিউম্যান ইন্টারফারেন্স, এইগুলো আমরা বলতে পারি। না হলে তো ল্যান্ড কভারটা পরিবর্তিত হবে। ফোকাসের এরিয়া কোনটা? না হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড পারপাস। ল্যান্ড ইউজ কেন করছি? কারণ আমাদের কিছু আয়ের জন্য করতে পারে, কেউ কেউ বসস্থানের জন্য করতে পারে। তাহলে মূলত এর ফোকাসটা হচ্ছে কি হিউম্যান অ্যাক্টিভিটি রিলেটেড। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে নেচারটা হচ্ছে কি ফাংশনাল এবং সোশিও ইকোনমিক। সেই ক্ষেত্রে যদি এদিকে দেখি, ফিজিক্যাল ফিচার্স অফ দি ল্যান্ডটাই হচ্ছে কি ল্যান্ড কভারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আর নেচারটা হচ্ছে অবশ্যই ন্যাচারাল বা পর্যবেক্ষণযোগ্য আমরা বলতে পারি। আবার ধরো তুমি যদি লিখতে চাও, যেরকম ধরো এই যে ভূমির আচ্ছাদন, সেখান থেকে না অ্যালবেডোর পরিমাণটা একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে। মানে কতটা অ্যালবেডো হবে, হ্যাঁ, কতটা সূর্য কিরণ ফিরে যাচ্ছে, আবার সেটা কিন্তু ভূমির আচ্ছাদনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আবার যদি দেখো ভেবে যে ল্যান্ড ইউজের যে পোর্শনটা আছে, সেইখান থেকে কিন্তু মূলত কি হয় না পলিউশন হতে পারে,
গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের ল্যান্ড ইউজের দিকে কিন্তু আমরা দেখতে পারি। তাহলে এই মোটামুটি মোটামুটি পার্থক্য, যে পার্থক্যগুলোকে তোমরা যদি বলো তাহলে আমার মনে হয় সেদিক থেকে তোমাদের উত্তরটা দাঁড়িয়ে যাবে। তিনটে পার্থক্য লিখতে বললে তিনটেই লিখবে, তিনটে যদি না লিখতে বলে বা মেনশন করা না থাকে কটা লিখতে হয়, সেক্ষেত্রে চেষ্টা করো 5 থেকে 6টা লেখার। চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের কোন কোন জায়গাতে আর্সেনিক দূষণের প্রভাবযুক্ত জায়গাগুলো সেগুলো আমরা একটু ভেবে নিই। তো সেটা পড়ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এই সকল জেলাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর্সেনিক দূষণের পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকে। এবারে তাহলে সেখানে বলছে যে প্রভাব কি, আর্সেনিক দূষণের যে পরিমাণটা হলো বেশি তার প্রভাব কি হবে। প্রথমে হিউম্যান হেলথের মধ্যে যেমন ধরো আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজটা খুব কমন। ব্ল্যাক ফুট ডিজিজটা কি হচ্ছে, আর্সেনিক দূষণের ফলে হাতে বা পায়ে যখন কালো কালো ফোস্কার মতন বা ফোড়ার মতন ফুটো ফুটো হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এটা একটা স্কিন রিলেটেড ডিজিজ। এছাড়াও পিগমেন্টেশন হচ্ছে, কেরাটোসিস হচ্ছে, কেরাটোসিসটাও কিন্তু একরকমের ছোট ছোট ঘায়ের মতন হয়ে থাকে। এছাড়া আমরা যেটা সব থেকে মারাত্মক হয় সেটা কিন্তু স্কিন ক্যান্সার, এগুলো থেকে স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস খুব বেশি। হিউম্যান হেলথের উপরে যেমন স্কিনের উপরে এই ইফেক্ট গুলো পাচ্ছি, এছাড়া কিন্তু আমাদের লিভার বলো, পাকস্থলী বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এইগুলো প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু আর্সেনিকের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে, খারাপ প্রভাবটা। তো তোমাদের অনেক সময় অনেক বইয়ে হয়তো ওই শুধু হেলথ রিলেটেড ইস্যুগুলোকে নিয়েই 4-5টা পয়েন্ট করে দেওয়া থাকবে, তো সেই জন্য এইভাবে রেডি করা হয়েছে যে ওটাকে একটার মধ্যেই রাখো, বাকি এফেক্ট গুলোকেও, ব্যাড এফেক্ট গুলোকেও পাও। সেকেন্ডে বলা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। তো আমরা যখন আন্ডারগ্রাউন্ড থেকে জলটাকে নিয়ে আসছি, যখন আন্ডারগ্রাউন্ডে জলটাতে অলরেডি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, মানে সেখানটা সংক্রমিত হয়ে যাচ্ছে, তো তখন ওই জলটা যেটা বেরিয়ে আসছে টিউবওয়েলের মারফত সেটাও কিন্তু দূষিত জল হচ্ছে এবং সেটা খাওয়ার ফলে আমাদের বিভিন্ন রকমের ডিজিজের সম্মুখীন হচ্ছি। এগ্রিকালচারাল ব্যাড এফেক্ট কি হচ্ছে না, ওই জলের মাধ্যমে আমরা চাষ করছি, তাহলে যে চাষগুলো করছি শাক সবজি হচ্ছে বা যেখানে তোমার হচ্ছে তোমার ধান যে চাষগুলো হচ্ছে সেগুলো ওই জলের দ্বারাই চাষ হচ্ছে। তার ফলে ফুড চেনের মধ্যে ওইগুলোই যখন আমরা আবার খাচ্ছি, একজনকে আরেকজন ফুড চেন মানে কি খাদ্য শৃঙ্খল, একজনকে আরেকজন কিভাবে খাদক খাচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে, তো ওই খাদকের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু ওই যে দূষিত পদার্থগুলো সর্বোচ্চ খাদক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এরপরে ইকোনমিক কন্ডিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সকল মূলত দরিদ্র এলাকাগুলোতে বা রুরাল এরিয়াতে কিন্তু যে মেডিকেল এক্সপেনশনটা সেটা এত বেশি হয়, তাদের জন্য সেটা কিন্তু খুব অসুবিধার একটা সৃষ্টি করছে। আর এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, অল ওভার এনভায়রনমেন্ট একটা ডিগ্রেডেশন হচ্ছে ডিউ টু আর্সেনিক পলিউশন। এই পয়েন্টগুলো তোমাদের লিখলেই এখানে হবে, যেহেতু 3 নম্বর, 3-এর অধিক রাখা হয়েছে তোমাদের লেখার জন্য। বেশ, নেক্সট। সুন্দরবন অঞ্চলের মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রোধের প্রতিকারী ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার এইখানে যে কতগুলি বিষয় রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই যে সুন্দরবন অঞ্চলে তো এক বাঘের সমস্যা, একটা কুমিরের সমস্যা মূলত দেখতে পাওয়া যায়। তো সেগুলোকে কিভাবে আমরা রোধ করতে পারি, মানুষের সাথে এদের যে সংঘাতগুলি, একটা যেরকম ফিজিক্যাল বেরিয়ার, বেড়া দেওয়া হলো, ফেন্সিং করা হলো, হ্যাঁ, কিছু খুব লো ভোল্টের কিছু ইলেকট্রিক ফেন্সিং যদি বেড়া দেওয়া যায় সেক্ষেত্রে প্রিভেন্ট করতে পারে সেই বিষয়টিকে। আর্লি ওয়ার্নিং সিস্টেম যদি করা যায়, ধরো ওয়াচ টাওয়ার্স করা হচ্ছে, নানান ধরনের অ্যালার্মিং সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে, সিসিটিভি মাধ্যমে পর্যবেক্ষণ করে রাখা হচ্ছে, তাহলে এইগুলো করা যেতে পারে। রেগুলেশন অফ ফরেস্ট অ্যাক্সেস, এই যে রেস্ট্রিক্টিং অ্যান্ড মনিটরিং এন্ট্রি অফ ফিশারম্যান, হানি কালেক্টার্স, উড কাটার্স, এই যে অবাধ প্রবেশ, এইটাকে রুখতে হবে। অবশ্যই জীবন জীবিকা নির্বাহের জন্য জঙ্গলে মানুষকে হয়তো আসতে হচ্ছে, কিন্তু কতটা সাইন্টিফিক্যালি, কতটা নিজের জীবনটাকে বাঁচিয়ে নিজের জীবন চালানোর জন্য, রোজগার করার জন্য আমাকে ঢুকতে হচ্ছে জঙ্গলে, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাওয়ারনেস গুলি দরকার, এবং যার জন্যই দরকার হচ্ছে গিয়ে ট্রেনিং, যে কমিউনিটি এডুকেশন সিস্টেম তৈরি করা, কি করে
কি ধরনের অ্যাক্ট করলে বন্য জীবজন্তুর সামনে সে মানে ভয় না পেয়ে অ্যাটাক করবে না, এই ধরনের যে বিষয়গুলি, এই ধরনের পরিস্থিতিতে একটা মানুষ কি করে তার আহ মনকে শান্ত রাখতে পারে, কিভাবে নানা, যেরকম আমরা দেখতে পারি হানি কালেকশনের সময় এই এই মাথার পিছন দিকটা করে ওরা মুখোশ রাখে, যাতে মুখটা ওই যেন মনে হয় তাকিয়ে রয়েছে পিছন দিকটা করে। তাহলে এই ধরনের কিছু এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে পারে। তারপরে এই যে জীবিকাগুলি রয়েছে, যে মধু সংগ্রহ করা, গাছ কাটা, এর বাইরে যদি কোনো জীবিকা সম্পর্কে আমরা যদি ওদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, বা সেই জীবিকা যদি প্রমোট করা যায়, যেরকম ইকো ট্যুরিজম আছে, পোল্ট্রি সার্ভিস আছে, হ্যান্ডিক্রাফটস আছে, স্কিল ট্রেনিং প্রোগ্রাম আছে, তাহলে হয়তো ওরা এই যে রিস্ক নিয়ে জঙ্গলে ঢুকে মধু সংগ্রহ করা, গাছ কেটে আনা, এখান থেকে একটু হলেও হয়তো বিরত থাকতে পারে। এইটা একটু ভাবা যেতে পারে যদি অন্য কোনো কর্মসংস্থান তুলে ধরা যায় আর কি। আমি বলছি না যে যিনি জেলে, যিনি বংশ পরম্পরায় প্রচন্ড শ্রেষ্ঠ ধীবরের মধ্যে একজন, যার রুজি রোজগার ওই নদী কেন্দ্রিক, তাকে তার জীবিকা পুরোটা পরিবর্তন করতে, কিন্তু তার ওই জীবিকার সঙ্গে যদি তার অন্য কোনো হাত খরচের উপায় যদি আমরা বের করতে পারি, রুজি রোজগারের পথ বলতে পারি, তাহলে হয়তো ওই যে জীবনকে ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করে মাছ ধরে আনা, সেই পরিমাণটা হয়তো একটু হলেও কমতে পারে, কারণ তার অন্য কর্মসংস্থান আসতে থাকবে। পারে। এছাড়াও হ্যাবিটেট ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, যে কনজারভেশন অফ ম্যানগ্রোভস এন্ড প্রে বেস টু কিপ ওয়াইল্ড লাইফ উইদিন ফরেস্ট এরিয়াস, এটা গুরুত্বপূর্ণ। কম্পেনসেশন এন্ড ইন্স্যুরেন্স, কুইক কম্পেনসেশনটা দরকার ইন কেস অফ লাইফ লস, এইগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ফলে মোটামুটি তোমরা এই মানুষ এবং বন্যপ্রাণ যে সংঘাত সুন্দরবন অঞ্চলের, তার যে প্রতিকারী যে উপাদান, যে উপায়গুলি রয়েছে, সেগুলো মোটামুটি একটু গুছিয়ে লেখো, প্রত্যেকটা পয়েন্ট দিও, পয়েন্টের আন্ডারে তুমি তোমার মূল বক্তব্যকে তুলে ধরো, কিন্তু একটু হলেও তাকে সঠিকভাবে ব্যাখ্যা করো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে গিয়ে নেক্সট প্রোগ্রামে। নেক্সট হচ্ছে গিয়ে কোশ্চেনটাতে, এটা যেখানে কিন্তু আমরা স্যার হচ্ছে যেটা গিয়ে বলছিলেন যে এর আগে যে পয়েন্ট গুলো লেখার সাথে সাথে কিন্তু একটু ডিসকাশন করতে হবে। অনেক সময় যেটা হয়, তোমরাও করো, যে হয়তো 3টে পয়েন্ট, তো ভাবলাম আমি 3টে পয়েন্ট লিখে একদম বেরিয়ে যাচ্ছি, একদম সেটা কিন্তু করলে চলবে না। 3টে বৈশিষ্ট্য উল্লেখ করো বা 3টে পয়েন্ট উল্লেখ করো মানেই কিন্তু তার সম্পর্কে 1-2 লাইন হলেও তোমাদের একটু ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমাদের দুটো সেকশন কমপ্লিট হলো। আমাদের লাস্ট সেকশন, সেকশন সি, বেশ, চলে আসছি প্রথম প্রশ্ন। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্নের সেকশন। এখানে দেওয়া হয়েছে যে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। যেহেতু তোমাদের এটা 5 নম্বরের, মানে একটু ইলাবোরেটলি লিখতে হবে। তো প্রথমেই তোমরা কি করতে পারো তাহলে, যে নদীর পুনর্জীবন লাভ বলতে কি বুঝি, তোমাদেরকে একটু আগে বলেছি, তোমরা সেটাকে এখানে ডেফিনেশন হিসেবে তুলে ধরতে পারো। এরপরে তোমাদের এখানে বলা রয়েছে যে যে কোনো 3টে ভূমিরূপ, তাহলে আমরা বুঝতে পারছি 3টে ভূমিরূপ লেখার জন্য এবং তাদের ছবি আঁকার জন্য কিন্তু এখানে নম্বর আছে। আমরা কিভাবে তৈরি করতে পারি 3টে ভূমিরূপ, তাদের সংজ্ঞা, তাদের যদি কিছু বৈশিষ্ট্য আমার জানা থাকে সেগুলো, এবং যদি কোন এলাকাতে দেখতে পাচ্ছি সেরকম কিছু উদাহরণ জানা থাকে লিখতে পারি, আর তার সাথে ছবিটা মাস্ট, যেহেতু এখানে চিত্রসহ ব্যাখ্যা বলে দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো ভূমিরূপ রয়েছে, আমি যে কোনো 3টেকে আমার পছন্দ মতো তুলে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো লিখতেই পারো, এটাই লিখতে হবে তা কিন্তু নয়। ফার্স্টে রেখেছি উপত্যকার মধ্যে উপত্যকা। তাহলে নদী যখন তার পুরাতন যে উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কোনোভাবে হয় ইনস্ট্যাটিক পুনর্জীবন লাভ বা স্ট্যাটিক বা ডাইনামিক কোনো একটা পুনর্জীবন লাভ যখন হলো, তার ফলে নদী তখন কিন্তু নিম্ন ক্ষয় করার ক্ষমতা মধ্যে তার বৃদ্ধি ঘটলো। নিম্ন ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে নদী তখন কি করলো, আরেকটা উপত্যকা তৈরি করেছে। তাহলে এইটা ছিল ওর ফার্স্ট একটা উপত্যকা, যেটা পুরনো উপত্যকা। তারপরে নদী নিম্ন ক্ষয়ের ফলে নতুন একটা উপত্যকা তৈরি করেছে। তাহলে একটা উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা তৈরি হয়েছে বলে একে বলা হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তুমি এভাবেই বলতে পারো, যে এখানে আলাদা করে আমি না বললেও তোমরা এই বৈশিষ্ট্যগুলো 2-3টে করে লিখতেই পারো এখানে। আমি চলে যাচ্ছি যে পরেরটাতে,
নিক বিন্দু এবং তার পশ্চাৎ অপসারণ, নিক পয়েন্ট, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। এটা কোথায় পাচ্ছি না, নদীকে যদি আমি লং প্রোফাইলটা দেখি তাহলে দেখতে পাচ্ছি তার একটা পুরনো যে উপত্যকা তৈরি হয়েছিল, তারপরে আবার নতুন উপত্যকা তৈরি হয়েছে, কেন কিনা তখন নদীর মধ্যে ক্ষয়কারী ক্ষমতাটা বেড়ে গেছে। তো এই পুরনো এবং নতুন উপত্যকার মাঝের যে বিন্দু সেটাকেই বলা হচ্ছে নিক বিন্দু, থ্রিসল পয়েন্টটাকে বলা হচ্ছে নিক বিন্দু। এরপরে তোমাদের অনেক সময় এখানে কি হয় না, জলপ্রপাত সৃষ্টি হচ্ছে এবং এই নিক বিন্দু কিন্তু আস্তে আস্তে পশ্চাৎ অপসারণ করে পেছনের দিকে মস্তক বরাবর আস্তে আস্তে অগ্রসর হয়ে থাকে। 3 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে যুগল নদী মঞ্চ। নদী মঞ্চ কোথায় তৈরি হচ্ছে, এই যে আমরা দেখলাম উপত্যকার মধ্যে উপত্যকা, তার ফলে এর পাশেই দেখো একটা পেয়ার তৈরি হয়ে গেছে, এখানে এটা একটা উপত্যকা, এই পুরনো উপত্যকা, তার আগেও দেখো একটা উপত্যকা রয়েছে। এভাবে যখন নদীর নতুন উপত্যকা, মানে সর্বাধিক নতুন, যেটা সব থেকে নতুন, তার উপরে যতগুলো পুরনো উপত্যকা পাওয়া যাবে পাশাপাশি সেই উপত্যকাগুলো কাট করে 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 যতবার নদীর পুনর্যৌবন হয়েছে ওখানে কিন্তু ততগুলো উপত্যকার একটা প্রমাণ পাওয়া যাবে। এটা দেখে যেমন বুঝতে পারছি একটা প্রাচীন ছিল, সেকেন্ড হয়েছিল, একটা থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, তারপরে বর্তমানে কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। তো এইভাবে নদীর দুপাশে যে মঞ্চ তৈরি হয় সেটাকেই বলা হয় নদী মঞ্চ। নদী মঞ্চর ক্ষেত্রে যদি দুদিকেই হচ্ছে প্যারিটি থাকে, সিমিলারিটি থাকে, সমান উচ্চতার হয়ে থাকে, সমান সংখ্যার হয়ে থাকে, তখন সেটাকে যুগল নদী মঞ্চ বলা হচ্ছে। তাহলে এই ডেফিনেশনটা দিলে তোমাদের যদি বৈশিষ্ট্য জানা থেকে দিতে পারো, তার সাথে তোমরা ছবিটা কিন্তু দেবে। এভাবেই তোমরা 5 নম্বরের জন্য এটা করলে যথেষ্ট। হ্যাঁ, যেহেতু ছবি আঁকতে বলাই হচ্ছে তাই ছবিটা আঁকা দরকার। ছবি না আঁকলে কিন্তু এই ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। চলে যাচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্ন 7B তে, জীববৈচিত্র্য বিনাশের 5টি প্রাকৃতিক কারণ দেখুন। জীববৈচিত্র্য বিনাশের অনেক কারণ হয়, তার মধ্যে ন্যাচারাল কজ, আর্টিফিশিয়াল কজ এগুলো থাকে। এখানে কিন্তু 5টি প্রাকৃতিক কারণের কথাই বলা হয়েছে। যেরকম প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ক্লাইমেটিক চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরো লং টার্ম যদি কোনো ক্লাইমেট চেঞ্জ হয় তাহলে সেই লং টার্ম ক্লাইমেট চেঞ্জের এফেক্ট কিন্তু নানান হ্যাবিটাটস এর মধ্যে কিন্তু পড়ে, কারণ তারা সেখানে বাঁচতে পারে না। যেরকম আমরা জানি যে আমরা দেখেছি নানান জায়গার ক্ষেত্রে যে এই ক্লাইমেট চেঞ্জে নানান ধরনের ফলাফল, এই যে ম্যামথসরা হারিয়ে গেল, ক্লাইমেট চেঞ্জ, ডাইনোসররা হারিয়ে গেল ক্লাইমেট চেঞ্জ থেকে। অত দূরেও যেতে হবে না, আমাদের যে কুলু উপত্যকা রয়েছে সেখানে আগে চাষ হতো কি আর এখন কি চাষ হচ্ছে, আগে আপেল এখন হচ্ছে রসুন বা পেঁয়াজ, তাহলে এগুলো সব ক্লাইমেট চেঞ্জের জন্যই হচ্ছে। নেক্সট হচ্ছে কি ন্যাচারাল ডিজাস্টার, সাডেন ইভেন্ট লাইক আর্থকুয়েক, ফ্লাড, সাইক্লোনস, ভলকানিক ইরাপশন, এই যে নানান ধরনের যে এই ডিজাস্টার গুলি আছে সেটা যখন পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছে, একটা বিশাল সংখ্যক জীবকে নিয়ে কিন্তু সে বিলুপ্ত করে দিয়েছে। ডাইনোসরের নানান প্রজাতি দ্বারা বিলুপ্ত হয়েছে, আর্কিওপটেরিক্স বিলুপ্ত হয়েছে, হ্যাঁ নানান ধরনের ম্যামলস দ্বারা বিলুপ্ত হয়েছে। তাই সবই এরকম ন্যাচারাল ডিজাস্টার যে শুধুমাত্র এই জীববৈচিত্র্যকে ধ্বংস করে তাও নয়, সভ্যতাকেও নষ্ট করে দেয়। প্রচুর সভ্যতা এইভাবেই তো হারিয়ে গেছে আমাদের ইতিহাস বলে থাকে আর। আচ্ছা, তারপরে দেখো আমাদের ফরেস্ট ফায়ারের কথা বলা আছে। বলছি ফরেস্ট ফায়ার যদি ন্যাচারাল ফরেস্ট ফায়ার হয়, এটা তো মানুষের মাধ্যমে হতে পারে, কিন্তু যেটা প্রাকৃতিক যে দাবানল সেই ক্ষেত্রেও কিন্তু অনেক গাছপালা পুড়ে যায়, সেই বন জঙ্গল হচ্ছে গিয়ে তাদের বাসস্থান, সেই জীবরাও কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা প্রজাতির সংখ্যা কমে যেতে পারে, প্রজাতির মধ্যে সদস্যের সংখ্যা কমে যেতে পারে, ফলে জীব বৈচিত্র্য কিন্তু নষ্ট হতে পারে। যেরকম অস্ট্রেলিয়ার বুশ ফায়ারের কথা আমরা জানি, অ্যামাজনের যে বিরাট যে আগুন লেগেছিল তার কথা, তাহলে সেগুলো সবই কিন্তু জীববৈচিত্র্য নষ্ট করার জন্য যথেষ্ট। তারপরে হচ্ছে কি ডিজিজ এন্ড এপিডেমিক্স, ন্যাচারালি স্প্রেডিং ডিজিজ ক্যান ওয়াইপ আউট দি এন্টায়ার পপুলেশন অফ প্লান্টস এন্ড অ্যানিমালস। যদি কোনো ডিজিজ, যদি কোনো মহামারী তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। যেমন এখানে বলা আছে হোয়াইট নোজ সিনড্রোমের কথা, যেটা কিনা মাস ডেথ অফ দি ব্যাটস অফ নর্থ আমেরিকার ক্ষেত্রে হয়েছিল। তাহলে এই যে একটা মহামারী, এই যে একটা ডিজিজ, সেটাও কিন্তু জীববৈচিত্র্যকে ধ্বংস বা শেষ করতে পারে। উদাহরণ দিয়ে তোমরা এটা লিখতে পারো। ন্যাচারাল কম্পিটিশন এন্ড প্রিডেশন, এটা কি? ধরো এই যে আমরা পড়েছিলাম না ডারউইনের তত্ত্বে যে বিভিন্ন রকমের প্রজাতির মধ্যে যে সংগ্রাম হচ্ছে, নিজেদের সদস্যের মধ্যে সংগ্রাম, আবার এক প্রজাতির সঙ্গে আরেক প্রজাতির সংগ্রাম। যদি কোনো একটা প্রজাতি হঠাৎ করে কোনো একটা আইল্যান্ডে চলে আসে, সে কিনা সেখানকার উপস্থিত যে প্রজাতিগুলো তাকে কিন্তু ধ্বংস করতে পারে, ভক্ষণ করতে পারে, মেরে ফেলতে পারে তাদের এরিয়াটাকে বড় করার জন্য।
তাহলে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেরকম এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেরকম ডোডো পাখি ছিল। এবার এই ডোডো পাখি কি হতো, নিজে খুব সাধারণভাবে তারা চড়ে বেড়াতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু সমস্যাটা কোথায় হলো, সমস্যাটা হলো যখন এখানে র্যাটস আর পিগসরা চলে আসলো। তারা কিন্তু কি করতো না, এই ডোডো পাখির ডিমগুলোকে খেয়ে নিত। ফলে সেক্ষেত্রে আস্তে 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 এই যে ডোডো পাখি অসহায়তা সঙ্গে সঙ্গে কিন্তু বিলুপ্ত হয়ে শুরু করলো। ফ্রান্সের ফুটবল জার্সিতে যে পাখির লোগো, সেটা হচ্ছে ডোডো পাখির লোগো। তোমরা একটুখানি ভালো করে বলতে পারো। অর্থাৎ এখানে আমি কি করেছি, এখানে আমি করেছি 5টি কারণ লিখেছি, 5টি কারণের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কারণের কিন্তু উপযুক্ত উদাহরণ দেওয়া হয়েছে। এটা কিন্তু দরকার, এখানে তো কোনো ছবি আঁকার ব্যাপার নেই। ফলে তোমার লেখাটা কিন্তু খুব স্ট্রং হতে হবে এবং লেখাটাকে সাপোর্ট করার জন্য খুব ওয়েল স্ট্রাকচার হতে হবে এবং তার মধ্যে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক্সাম্পল দিতে হবে। তাহলে কিন্তু তুমি 5 নম্বরটা খুব ইজিলি পেয়ে পেয়ে যাবে। যেতে পারো। তাহলে এই হলো গিয়ে আজকে আমাদের মডেল পেপার। মডেল পেপারের সেট 2, আমরা আগে সেট 1 অলরেডি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, পাওয়াই দেখে নিতে যাচ্ছে। পারো আর কি। আর এটা হচ্ছে গিয়ে সেট 2, তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে একটুখানি ওরিয়েন্টেড করে করার দেওয়া। জন্য, গাইড করার জন্য আমরা করলাম। তোমরা ভালো করে দেখো, ভালো করে প্রিপেয়ার করো, বুঝে পড়ো, বুঝে উত্তর লেখো। প্রশ্নকর্তা কি চাইছে, প্রশ্নে কি লেখা আছে, সেই ভিত্তিতে তুমি তোমার উত্তরটি দেবে অবশ্যই। কি না, সেই প্রশ্নের জন্য ধার্য নাম্বারের ভিত্তিতে। মাথায় রেখো তোমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যেই প্রশ্নগুলোতে ছবি আঁকতে বলা হয়নি, তুমি ছবি আঁকতে পারো, সেখানে কতটা কি করতে পারবে না করতে পারবে, কতটা সুন্দর করে খাতাটাকে সাজাতে পারবে, সবটা মিলিয়ে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেবে এবং একটা ভালো নম্বর পাবে। আশা করি তোমাদের প্রস্তুতি সফল হবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ভালো একটা নাম্বার নিয়ে তোমরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক নিশ্চয়ই। পাশ করতে পারবে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। একদম। তোমরা কিন্তু এইভাবে আমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যেটা, যে আমরা কিন্তু যেভাবে করতে হবে তার একটা ফরম্যাট দেওয়া, এটা আর কিছু না। তোমরা এই ফরম্যাট ফলো করে বাকি প্রশ্নগুলো পড়ো এবং তোমাদের তো বলেইছি যে একটা বইও বেরিয়েছে এটার জন্য, মডেল কোশ্চেন কিরকম কিরকম প্রশ্ন হতে পারে, ওখানে কিন্তু তার একটা সুন্দর করে একটা গাইডলাইন ওখানেও দেওয়া আছে। সব সাবজেক্টের ক্ষেত্রে সব মোটামুটি সাবজেক্টেই রয়েছে। বেরিয়েছে, তো জিওগ্রাফিটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে। তোমরা সেটা একটু দেখে নাও, দেখে একটু ভালো করে প্রিপেয়ার হয়ে নাও। আর সবসময় কনফিডেন্সটা রাখবে যে তোমরা নিশ্চয়ই ভালো করবে। আমাদের আশা তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। আর তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট তোমাদেরকে।